তোকে আমি খুন করে ফেলবো, তবুও অন্য কারো বউ হতে দেব না। জানিস, তোর লাশও আমার সহ্য হবে, কিন্তু তুই অন্য কারোর বউ, এটা আমি সহ্য করতে পারবো না। বিয়ে করার খুব শখ তোর, তাই না? আজ তোর বিয়ের শখ মিটাচ্ছি আমি। আমার থেকে বড়লোক ছেলে পেয়ে ধেই ধেই করে নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়লি। হুম। অন্ধকারে নিমজ্জিত ঘরের এক কোণে মেহরিমার গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে আছে আরাব। চোখ দুটো বড় বড় রক্তবর্ণ ধারণ করে আছে তার। ওকে দেখলেই এখন যে কেউ পাগলের তকমা অনায়াসে লেপ্টে দেবে ওর গায়ে। কিন্তু ওর কি যায় আসে তাতে? কিসব যাতা বলছেন? ছাড়ুন আমাকে। কে আপনি? আর আমাকে এখানে এভাবে তুলে নিয়ে এসেছেন কেন? ওহ ডার্লিং, আর কত নাটক করবে তুমি? এখন আমাকে তুমি চিনতেই পারছো না? আমি আরাফ, তোমার ভালোবাসা। আমি তোমার জান, আবির আরাফ। ফালতু না বকে আমাকে ছেড়ে দিন। আমি কোনো আরাফ টারাফকে চিনি না। আর ভালোবাসা, সে তো অনেক দূর। দেখে তো পাগল ছাড়া কিছু মনে হচ্ছে না। পাগলামি করতে হলে রাস্তায় গিয়ে করুন, এখানে না। কারণ এটা পাগলামি করার জায়গা নয়। আমাকে যেতে দিন। বাসায় সবাই আমার জন্য ওয়েট করছে। এই চুপ, একটাও কথা বলবি না। আর কোনো কথা বললে এক্ষুনি গলা কেটে রেখে দেব, আর নিঃশ্বাসও নিতে পারবি না। আমার কাছে বেইমানির একমাত্র শাস্তি হলো মৃত্যু, কিন্তু আফসোস, তোর মতো বেইমানকে মৃত্যু উপহার দিতে পারছি না। কারণ বেইমানি? মানে আমি কখন আপনার সাথে বেইমানি করলাম? আরে বাবা, আমি বলছি তো আমি আপনাকে চিনি না। আজকের আগে কখনো আমি আপনাকে দেখিও নি। তাহলে বেইমানি কথাটা আসলো কোথা থেকে? দেখুন, হাত জোর করে বলছি, আমাকে যেতে দিন। আজকে আমার বিয়ে, দেখুন কত সুন্দর করে সেজেছি আমি। আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখন যদি আমি বাসায় না পৌঁছাই, তাহলে সবাই ভাববে আমি পালিয়ে গেছি। আর সেই জন্য আমার বাবা মাকে ছোট বড় অনেক কথা শুনতে হবে। আমার বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করছেন? প্লিজ যেতে দিন আমায়। আমার কোনো ক্ষতি করনি সিরিয়াসলি? এই মেয়ে শোন, তুমি আমার এই মেয়ে শোনো, তুমি আমার যতটা ক্ষতি করছো ততটা ক্ষতি এই দুনিয়ার কেউ কোনোদিন করেনি, আর করার সাহসও দেখায়নি। চুপচাপ বসে থাকো। মেয়েটাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আরাব আবারও বলে, একটু পর তোমার সাথে আমার বিয়ে হবে, সেই প্রস্তুতি নাও। আর হ্যাঁ, আমি কোনো ভিখারি নই, তোমাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে। আর যাকে বিয়ে করতে বসেছিলে তার থেকে ভালো আর্থিক অবস্থানেও আছি। খাওয়া পড়ার কোনো অভাব হবে না, সো নো টেনশন। ওকে বেবি? আমি আপনাকে বিয়ে করব না। আমার বাবার ঠিক করা ছেলে রাফির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে করলে ওকেই করব, নইলে কাউকে নয়। আর ধন দৌলত দিয়ে আমি কাউকে জাজ করি না। হতে পারে রাফি আপনার থেকে গরিব, কিন্তু মানুষ হিসেবে খাঁটি হিরে। কি বললি আবার বল, কাকে বিয়ে করবি? রাফ। হুশ, একদম চুপ, আর কোনো দিন এই নাম মুখেও আনবি না। শোন, আজ থেকে আমি হলাম তোর জীবনের সবথেকে বড় সত্যি। হিরে আর কাজ খুব সহজে কেউ চিনতে পারে না, যেমন তুমিও পারো না। কোনটা কাজ আর কোনটা হিরে সেটা বোঝার মতো বোধ বুদ্ধি এখনও হয়নি তোমার। যাকগে, 10 মিনিটে ফ্রেশ হয়ে আসো, কারণ একটু পরে আমাদের বিয়ে হবে। হা হা হা। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আমি আপনাকে বিয়ে করব না। কেন আপনাকে বিয়ে করব? আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিনি। আমাকে তুলে আনলেন আর আমি আপনাকে বিয়ে করে নিলাম। এটা কি হয় নাকি? আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি এখান থেকে পালাবো। এক্ষুনি পালাবো। ও রিয়েলি? ওকে, তাহলে পালাও। আমিও দেখি আরবের কাছ থেকে পালিয়ে তুমি কোথায় আর কত দূর যেতে পারো। চ্যালেঞ্জ করছেন আমাকে? তোমার যা ইচ্ছে তাই ভাবো। তোমার সাথে বকবক করে মাথা ধরে গেল, এখন বিয়েটা মিটলেই ঘুমিয়ে পড়ব। আজ অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। তুমি ফ্রেশ হও, আমি আসছি। আর পারলে পালিয়ে দেখিও। ওকে বাই, সি ইউ অ্যাগেইন নিউ বউ। আরে বাহ, কি সুন্দর নাম দিলাম তোমায়, নিউ বউ, আই মিন নতুন বউ। রুম লক করে বাইরে বেরিয়ে গেল লোকটা। এই সুযোগ পালানোর। এদিক ওদিক পালানোর রাস্তা খুঁজতে ব্যস্ত আমি, কিন্তু কিছুতেই কোনো রাস্তা পাচ্ছি না। রুমের মধ্যে একটাই জানালা, তাও ভাঙা যাবে না। তাহলে পালাবো কি করে? আচ্ছা, লোকটাকে
কেন আমার সাথে এমন করছে? কি করেছি আমি? যাকগে, এখন এত ভেবে সময় নষ্ট করার মানে হয় না। আগে পালাই, তারপর ভাববো। ওহ, আপনাদের তো বলাই হয়নি, আমি মেহরিমা নূর, আমার বাবার দুই নয়নের মণি। আমার বড় একটা ভাইয়া আছে যে 24 ঘন্টাই আমার পেছনে লাগে আর ঝগড়া করে বেড়ায়। পারিবারিকভাবেই আজ রাফির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমিও মনের আনন্দে সেজে গুজে নিজে রুমে বসেছিলাম। তখনই এই আরাফ না টারাফ গিয়ে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে। হঠাৎ দরজা খোলার শব্দ কানে আসতেই দরজার এক কোণে লুকিয়ে পড়ল মেহরিমা। আরাব দুজন লোককে নিয়ে ভিতরে প্রবেশ করতেই মেহরিমা দৌড়ে রুম থেকে বের হতে যাবে, তখনই খপ করে হাত ধরে নিল বচ্চাটা। উফ ডার্লিং, এত ছটফট করো কেন তুমি? এত ছটফট করো না, তোমার লেগে যাবে তো। লাগলে লাগুক, তাতে আপনার কি? প্লিজ আমায় ছেড়ে দিন। কেন আমার এমন সর্বনাশ করছেন? কি করেছি আমি? সর্বনাশ? ধুর বোকামে, আমি তো তোমায় সর্বনাশের হাত থেকে বাঁচাচ্ছি। কোথায় আমায় ধন্যবাদ দেবে তা না, উল্টে আমায় দোষারোপ করছো। আচ্ছা বাদ দাও, কাজী এসে গেছে, চলো আমরা বিয়ে করব। না, আমি বিয়ে করব না। এই চুপ, একদম চিৎকার করবি না, বিয়ে তো তোকে করতেই হবে। এই দেখ। বলে আরাফ ফোনে একটা ভিডিও প্লে করে মেহরিমার দিকে এগিয়ে দিল। ভিডিওটা দেখে আটকে উঠল মেহরিমা। বাংলা সিনেমার নায়িকাদের মতো বলে উঠল, না, এ হতে পারে না। আমার বাবার এই অবস্থা কেন? তোমার বাবাকে আমার লোকেরা আটকে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত তুমি আমায় বিয়ে করছো ততক্ষণ তোমার বাবা ওখানে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় এভাবেই আটকে থাকবে। আর যদি বিয়ে কমপ্লিট হয়ে যায় তাহলে ছাড়া পাবে, আর যদি না হয় তাহলে হুশ করে উপরে চলে যাবে। না 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 না, এটা হতে পারে না। আপনি আমার বাবাকে ছেড়ে দিন, কিচ্ছু করবেন না ওনার। তার মানে তুমি রাজি? না, আমি বিয়ে করব না। তাহলে ওখানে তোমার বাবার লাশ পড়বে। না, আপনি কিচ্ছু করবেন না, আমার বাবার কিচ্ছু করবেন না। তুমি বিয়েও করবে না, তোমার বাবাও মরবে না, তা কি হয় খুকি? যে কোনো একটা বেছে নাও, হয় সাদা কাপড়ে মোড়ানো বাবার লাশ, নয় লাল বেনারসি। এবার বলো কোনটা মানবে তুমি? কিছুক্ষণ ভেবে কোনো উপায় পেল মেহরিমা। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে ওর। মেহরিমার যাই হোক না কেন, বাবাকে বাঁচাতে হবে ওকে। বাবার জন্য না হয় আজ নিজের জীবনকে বিসর্জন দিল মেহরিমা। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে কাঁপা কাঁপা ঠোঁটে বলে উঠল, আমি রাজি। এই তো গুড গার্ল। কাজী সাহেব বিয়ে শুরু করেন। রামিম, এদিকে আয় তো। আরাব বলার সাথে শ্যামলা একটা ইয়াং ছেলে রুমে প্রবেশ করলো। আরাব আবারও বলে, তুই আমাদের বিয়ের সাক্ষী। কিছুক্ষণেই সম্পূর্ণ হয়ে গেল মেহরিমার বিয়ে। হ্যাঁ, বিয়ে। যে বিয়ে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল মেহরিমা, কিন্তু তার কিছুই পূরণ হলো না। আজ যাকে বিয়ে করেছে তাকেই চিনে না মেহরিমা। কি আজব না ওর পরিণতি। অন্ধকার রুম থেকে মেহরিমাকে নিয়ে বের হলো আরাব। বাড়িটা বেশ বড়। আশেপাশে নানা ধরনের বড় বড় ওয়ালমেট ঝুলছে দেয়ালে দেয়ালে। সাদা আর লাল কম্বিনেশনে রং বেশ লাগছে। মেহরিমা যেখানে ছিল তার পাশে ড্রয়িং রুম। মেহরিমাকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো আরাফ। বাড়ির আর কেউ আছে বলে মনে হচ্ছে না মেহরিমার। হঠাৎ কিছু একটা শব্দে চমকে উঠল। পেছনে তাকিয়ে অবাক। সপ্তম আকাশে পৌঁছেছে মেহরিমা। আরে আপনারা, কি সৌভাগ্য আমার। পেছনের লোকদের উদ্দেশ্যে বলে উঠল আরাফ। ওর চোখ অনুসরণ করে পেছনে তাকিয়ে অবাকের সপ্তম আকাশে পৌঁছালো মেহরিমা। ভাইয়া, আম্মু, রাফি, আঙ্কেল, তোমরা এখানে? বলে দৌড়ে আম্মুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল মেহরিমা। আম্মুর কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে আছে। পাশ থেকে ওর ভাই বলে উঠল, ছি মিহু, ছি। তুই এভাবে আমাদের মান সম্মান ডুবাতে পারলি? একটাবার ভাবলি না আমাদের কি হবে? বাবার মাথা কতটা নিচু হয়ে যাবে তুই জানিস? তুই পালিয়ে আসার পর থেকে বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছিস কতটা অপমানের বয়ে বাবা মুখ লুকিয়ে আছে? এ মিহু, তোর বিয়েতে মত নেই সেটা আর কাউকে না বলিস, আমাকে তো বলতে পারতিস। কিরে, পারতিস না? বল না মিহু, কেন এমনটা করলি?
আম্মুকে ছেড়ে মেহেরিমার ভাইকে উদ্দেশ্য করে বলে, আই এম সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছিস, তাহলে চল আমাদের সাথে। এখনই রাফির সাথে তোর বিয়ে দিব আমি। এখনো তোকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই। রাফি এখনো তোকে বিয়ে করতে রাজি। না ভাইয়া, এটা হয় না। কেন হয় না মিহু? কারণ একটা মেয়ের এক রাতে কয়টা ছেলের সাথে বিয়ে হবে ভাইয়া? কয়টা ছেলের সাথে মানে? আর তুমি কে? তার মানে তুমি ওকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো? তোমাকে তো আমি ছাড়বই না। বলেই আরাফের কলার চেপে ধরল মেহেরিমার ভাইয়া। আম্মু, রাফি ও আঙ্কেলের সহায়তায় আরাফকে ছাড়লো ভাইয়া। নিজের কলার ঠিক করতে করতে আরাফ বলে উঠল, আরে ভাইয়া, আপনার মাথা বড্ড গরম। এরকম কেউ করে? আগে আমার কথাটা শুনুন, তারপর রিয়্যাক্ট করবেন, ওকে? এই কি বলবে তুমি? থার্ড ক্লাস ছেলে একটা। তোমাকে তো আমি। আরে ভাইয়া, থার্ড ক্লাস কে সেটা পরে বুঝবেন। আগে ঘটনাটা শুনুন। এক রাতে একটা মেয়ের কটা বিয়ে হয়? কি সবার অ্যান্সার কি? একটাই তো। তো সেই একটা বিয়ে আপনারা আসার একটু আগেই মেহেরিমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। কি? মিহু, তুই এই ছেলেটাকে বিয়ে করছিস? তাও আমাদের কাউকে কিছু না জানিয়ে? নীরব শ্রোতার মতো কথাগুলি শুনছি আমি। এখন শোনা আর দেখা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। আমাকে জাকিয়ে আবারও বলে উঠলেন ভাইয়া। মিহু, আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে বিয়ে করেছি আর আজ থেকে উনি আমার স্বামী। কথাটা তোমাদের কাছে অপ্রিয় হলেও এটাই ধ্রুব সত্যি। মেহেরিমা বলতে দেরি ওর গালে পড়তে দেরি হলো না। ঠাস, মেহেরিমার আম্মু বলতে লাগলো, তোর এতটা অধঃপতন হয়েছে? আমাদের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে আমাদের সবাইকে না জানিয়ে ওকে বিয়ে করেছিস। এই কথাটা তোর বাবা জানার পর কি অবস্থা হবে ওনার ভাবতেই পারছিস তুই? আম্মু, আমার কথাটা তো শোনো প্লিজ। তোর কথা শুনবো। আর কি শোনার বাকি আছে মিহু? আদৌ কি কিছু বলার আছে তোর? হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে। কথাটা বলেই আরাফ নামের দানবের দিকে তাকালাম আমি। স্পষ্ট বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছেন উনি। তাই ওখানেই থেমে গেলাম আমি। কারণ আমার আব্বু এখনো ওনার হাতে বন্দী। তাই চাইলেও কাউকে সত্যিটা বলতে পারলাম না আমি। কিরে, কিছু তো বল। ভাইয়া, তোমরা এখানে পৌঁছালে কি করে? আমি যে এখানে, তোমাদের কে বলল? জানি না, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমাকে টেক্সট করে এই ঠিকানাটা পাঠালো, সাথে ছোট্ট একটা মেসেজ, মেহরিমা এই ঠিকানায় আছে। তাই আমরা ছুটে এখানে চলে আসি। আর এখানে এসে যা দেখলাম তা তো। আরে ভাইয়া, আপনারা ওকে ভুল বুঝবেন না। ও আমাকে ভালোবাসে, সেটা আপনারা বুঝেননি। তাই আজকে এভাবে ওকে আমার কাছে পালিয়ে আসতে হয়েছে। আর একবার যখন আমার জন্য ঘর ছেড়েই দিয়েছে, তখন ওকে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো ওয়ে ছিল না। আর ওই মেসেজটা আমি দিয়েছিলাম, কারণ আপনাদের মেয়ে কোথায় আছে সেটা জানা আপনাদের জরুরি বলে মনে হয়েছিল আমার। যাই হোক, আমি তো মিহুর স্বামী আর আপনাদের জামাই। সেটা আপনারা মানুন আর নাই বা মানুন, আমি শুধু জামাই হিসেবে নিজের দায়িত্বটা পালন করেছি, ব্যাস। আপনাদের না জানিয়ে বিয়ে করে আমি ভুল করেছি। এবার আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব মা। মেহেরিমা অবাক হয়ে তাকিয়ে আছে। ছি, লোকটা কি জঘন্য! এতক্ষণ যতটা ঘৃণা হচ্ছিল, এখন তার থেকে 70 গুণ বেশি ঘৃণা হচ্ছে মেহেরিমার। কিভাবে ওর ফ্যামিলির কাছে ওকে মিথ্যুক প্রমাণ করে দিল! ছি! তখন রাফি বলে ওঠে, সেই মিহু, তোমাকে এতবার জিজ্ঞেস করছি, তাও তুমি বলেছো কাউকে লাভ করো না। তুমি আর আজকে না, তোমার কখনো ভালো হবে না মিহু। আমার সাথে প্রতারণার ফল ভালো হবে না। আঙ্কেল রাফির ভাইয়া একে একে সবাই মেহেরিমাকে কথা শুনিয়ে চলে গেল। সবার কথায় যেমনই হোক, শেষে মায়ের বলা কথাটা কলিজায় বিঁধল মেহেরিমার। মিহু, তোকে অনেক যত্ন আর ভালোবাসায় বড় করেছিলাম, আর আজ সেই তুই আমাদের মুখে চুনকালি দিলি। আজ থেকে জানলাম আমার কোনো মেয়ে নেই, একটাই ছেলে। মা আমি। আর কোনোদিন আমাদের বাসায় আর আমার সামনে আসবি না তুই। বলেই হনহন করে বেরিয়ে গেল সবাই। আর মেহেরিমা মনে মনে বলে,
লোকটা মা বাবার কি অবস্থা করবে বুঝে গেছি আমি। কিন্তু মা, তোমরা কি জানো নিরুপায় আমি? সবাই যাওয়ার পর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কাঁদছি আমি, আর আমাকে আর চোখে দেখছেন উনি। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে শান্ত করে ওনার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারলাম আমি, আপনি এটা কেন করলেন? কেন সবাইকে বুঝতে বাধ্য করলেন আমি আপনাকে ভালোবাসি আর তাই আপনাকে বিয়ে করেছি? কেন কেন কেন? সেটার উপযুক্ত কারণ ছিল তাই। যদি কারণ না থাকতো আমি এসব করতাম না। সো ভাবো এটারও কারণ আছে। আমার বাবা কোথায়? ওনাকে ছাড়ছেন না কেন? এত টেনশন করো কেন তুমি? তোমার বাবাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, আর এতক্ষণে বাসাতেও পৌঁছে গেছেন উনি। এবার চলো, ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বে। চলো। কোথাও শোবো না আমি, আমি বাসায় যাব, এখানে থাকবো না আমি। বাসা? হা হা হা। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল আরাব। আরে হাসছেন কেন আপনি? আমি হাসার মতো কিছু কি বলেছি? অবভিয়াসলি যারা এখন তোমাকে ফেলে চলে গেল এরাই আবার তোমাকে বাসায় জায়গা দেবে মনে হয় তোমার? আরাবের কথায় চুপ হয়ে গেল মেহেরিমা। সত্যি তো, কেউ ওর মুখও দেখতে চায় না। তাহলে মেহেরিমাকে থাকতে দেবে কে? কোথায় যাব আমি? কে বিশ্বাস করবে আমায়? কি চুপ হয়ে গেলে যে? আপনি আমার সাথে কেন এটা করলেন? আপনিও খুব ভালো করে জানেন ভালোবাসা তো দূর, আমি আপনাকে চিনিই না। তাহলে সবাইকে এটা কেন বিশ্বাস করালেন আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি? সব কথার উত্তর হয় না। সব কথার উত্তর দেওয়ার সঠিক সময়ও এখন নয়। সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবে। সময় হলে আমাকে প্রশ্ন না করেও উত্তর ঠিক পেয়ে যাবে তুমি। আর আমাকে ভালোবাসো না ঠিকই, কোথাও না কোথাও মনের গহীনে কাউকে না কাউকে তো ঠিকই ভালোবাসো। আপনি বললেন। না তেমন কিছু না। যাও ফ্রেশ হয়ে নাও। আমি যাব না, আমি বাসায় যাব। এই স্টপ। ভালোভাবে বললে শুনতে পাও না? তুমি কোথাও যাচ্ছ না। আজ থেকে এটাই তোমার বাসা, তুমি এখানেই থাকবে। চুপচাপ ফ্রেশ হয়ে খেতে আসো। আর যদি খেতে ইচ্ছে না করে তাহলেও ঘুমিয়ে পড়ো। আমার উপর জোর। হুশ, নো কথাবার্তা, ওকে? যা বলছি তা চুপচাপ করো। আমাকে হিংস্র হতে বাধ্য করো না, তাহলে কেঁদেও কুল কিনারা পাবে না। আরাবের কথা শুনে চিৎকার করে বলে উঠল মেহেরিমা। আর কতটা হিংস্র হবেন আপনি? আপনার মনে হয় আপনি হিংস্র নন? কি ভাবছেন আপনি? আমার বাবাকে আটকে আমাকে বিয়ে করলেই স্বামীর অধিকার সম্মান পেয়ে যাবেন? কিছুতেই পাবেন না। তোমার মতো মেয়ের কাছ থেকে আমি না তো স্বামীর অধিকার চাই আর না তো ভালোবাসা। কিচ্ছু চাই না আমার, কারণ আমাকে দেওয়ার কোনো অ্যাবিলিটি তোমার নেই। তোমার মতো মেয়ের কাছ থেকে কোনো এক্সপেকটেশনই নেই আমার। সো এসব স্বামী অধিকার তুমি আমায় কি দেবে? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। কি? তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? কেন আমার জীবনটাকে নষ্ট করেছেন? যাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না তাকে বিয়ে করলেন কেন? তাও বিপরীত দিকের মানুষটার অমতে। এত সব তোমার মোটা মাথায় ঢুকবে না, তাই তোমার মোটা মাথায় এত প্রেশার না দিয়ে চুপ করো। বকবক করে আমার মাথা খেও না। সময় হলে সবই জানতে পারবে। আর শোনো, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা করো না, কারণ পালাতে পারবে না। উল্টে আমাকে চটাবে, আর আমাকে চটালে তোমার ফ্যামিলির যে কারো লাইফ রিস্কে থাকবে। হতে পারে সে তোমার বাবা মা কিংবা ভাই। আমি আপনাকে খুন করে ফেলবো, লজ্জা করে না আপনার? বলেই আরাবের গলা চেপে ধরল মেহেরিমা। আর সহ্য হচ্ছে না ওর। মেহেরিমা লাইফ নষ্ট করেও স্বাদ মিটেনি, এখন ওর ফ্যামিলির পেছনে পড়েছে। এক ঝটকায় হাত সরিয়ে মেহেরিমাকে আরাফ থেকে ছাড়িয়ে নিল আরাফ। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে খুব চটাং চটাং কথা বলতে জানো। লজ্জা এটা আমার কেন করবে? তোমার লজ্জা করে না? আগে নিজেকে দেখো, তারপর আমাকে বলো। এই তুমি আর তোমার বাবা যা করেছো তার তুলনায় কিছুই করিনি আমি। এখন তোমাকে সম্মান দিচ্ছি। 5 জনে 5টা কথা বলার আগে নিজের ওয়াইফের মর্যাদা দিয়েছি, যেখানে তোমার মতো মেয়ে কোনোভাবে যোগ্যই নয় আমার আর আমার বাড়ির। তবুও মেনে নিয়েছি। আরে অকৃতজ্ঞ, আমার কাছে এর জন্য তোমার কৃতজ্ঞ থাকার কথা। আর তুমি কিনা উল্টো সুরে গান ধরেছো। হায় রে মানব জাতি! যোগ্য নয় তো অযোগ্য একটা মেয়েকে বিয়ে করেছেন কেন? আমাকে বিয়ে করার জন্য কে আপনাকে মাথার দিব্যি দিয়েছে? আর কি বললেন বাবা কি করেছে আর আমি কি করেছি? মেহেরিমা এই কথাগুলো শুনেও না শোনার ভান করে আরাফ শুরু হয়েছে পাগলের প্রলাপ। বলে শীষ দিতে দিতে উপরে চলে গেল। ড্রয়িং রুমের মেঝেতে বসে কেঁদে
বিলাপ করছে মেহেরিমা। আজ না নিজের আম্মু আমাকে বিশ্বাস করেছেন, আর না করবেন আব্বু। এই একটা লোক আমার পুরো জীবনটা তছনছ করে দিল। একে একে আমার থেকে কেড়ে নিল সব আপনজনদের আমার। ওনাকে কিছুতেই ছাড়বো না আমি। পালাতে না পারি, জ্বালাতে তো ঠিকই পারি। ড্রয়িং রুম থেকে সিঁড়ি ধরে উপরের রুমের দিকে এগোচ্ছে মেহেরিমা। কোথাও মানুষের ছিটে ফোটাও নেই। পুরো বাড়ি একেবারে নিস্তব্ধপুরী, জনমানব প্রাণশূন্য। রামিম নামের ছেলেটা কাজী সাহেবকে নিয়ে সেই যে গেছে আর ফিরেনি, হয়তো ফিরবেও না। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে দাঁড়ালো মেহেরিমা। ভেতরে উকি দিয়ে দেখলো আরাফ ভেতরে, হয়তো সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। বুকের বাঁ পাশে লোমের ফাঁকে ফাঁকে পানির ফোঁটা এখনো আটকে আছে। আরাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল মেহেরিমা। কিছুক্ষণের মধ্যেই ঘুম ধরা দিল ওর চোখে। সকালে পানির ঝাপটা পড়ে ধরফরিয়ে উঠল মেহেরিমা। সামনে লৌহ মানবকে দেখে অবাক ও। আরাবের চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে, কিন্তু রাগের কারণটা বোধগম্য নয় মেহেরিমার কাছে। মেহেরিমা প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে আরাবের পানে। এই মেয়ে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? আমার ব্রেকফাস্ট রেডি করবে কে? 10 মিনিটে আমার খাবার রেডি করা চাই। আরাবের কথা শুনে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে মেহেরিমার। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমি কি আপনার কাজের লোক নাকি যে আমি আপনার খাবার রেডি করব? আমি রান্না জানি না, নিজের খাবার নিজে রেডি করুন। আমি পারবো না। হোয়াট? বলেই মেহেরিমার হাত ধরে বিছানা থেকে উঠালো আরাফ। এত তর্ক না করে যা বলছি সেটা করো। আচ্ছা ওয়েট। বলে চোখ বুজে কয়েকবার নিঃশ্বাস নিল আরাফ। কিছুক্ষণ পর আলমারি খুলে একটা ড্রেস বের করে হাতে ধরিয়ে দিল মেহেরিমার। যাও, এইটা পাল্টে এটা পরে এসো। আর ওখানে তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে, শাড়ি থেকে শুরু করে এভরিথিং, কোনো কিছুর ঘাটতি নেই। আচ্ছা, এত ভারী বেনারসি পরে কাল ঘুমালে কি করে? আশ্চর্য। বলেই রুম থেকে বেরিয়ে গেল আরাফ। ওর ব্যবহার শক্ট মেহেরিমা। প্রথমে এত রুড বিহেভ, তারপর এত ভালো। ব্যাটাই করে কি? ওই নিজে কি জানে? হালা সাইকো। ইচ্ছে করছিল পেছন থেকে গলা আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলি, কিন্তু পারলাম না। অনেকক্ষণ হলো ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছি আমি। আম্মুকে কাজে হেল্প করতাম, সেই সুবাদে রান্না কিছুটা আয়ত্ত করতে পেরেছি, কিন্তু ওনার আসার নাম গন্ধও নেই। এদিকে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কাল থেকে কিছু খাইনি আমি। নিজের খিদে সহ্য হচ্ছে না বলে রান্না করেছি, নইলে কে তোর অর্ডার শুনতো? হঠাৎ কলিং বেল চেঁচিয়ে উঠল টিনটিন। আমি যেভাবে ছিলাম সেভাবেই বসে আছি। নো নড়িং নো চড়িং, কন্টিনিউয়াসলি বেজেই যাচ্ছে। ধ্যাত, ভাল লাগে না। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দিলাম আমি। দরজা খুলতেই সেই শ্যামলা ছেলেটা হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। নিজের 32টা দাঁত বের করে হে হে করে হেসে উঠে বলে উঠল, ভাবি কেমন আছেন? লোকটার কথা শুনে সব কটা দাঁত ভেঙে দিতে ইচ্ছে করছে মেহেরিমার। সাথে ভাবি শব্দটা বড্ড বেমানান। মেহেরিমার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন পেছন থেকে কেউ বলে উঠল, কিরে রামিম, তুই এত সকালে? এনি প্রবলেম? না দোস্ত, সব ঠিক আছে। ভাবিকে দেখতে আসলাম। আসলে কাল সেভাবে দেখা হয়নি তো, তাই ভাবলাম আজ দেখে আসি। কিন্তু এখানে এসে কে জানতো আমাকে কেউ পাত্তা দিবে না। মানে? আরে ভাবি তো কোনো কথাই বলছে না। আরে আপনি সেই কখন থেকে কি ভাবি ভাবি বলে ভ্যা ভ্যা করছেন? আমি কারো ভাবি টাবি কিচ্ছু না। যেই বিয়েই মানি না, সেই সম্পর্কের কি কোনো ভিত্তি আছে? নেই তো। তাহলে এত ভাবি ভাবি করার কি কোনো প্রয়োজন আছে? আরে ভাবি রাখছেন কেন? আপনি মানেন আর নাই বা মানেন, আপনি আমাদের ভাবি। আমাকে উনি ব্ল্যাকমেল করেছেন বিধায় এখানে আছি, না হলে কবেই পালিয়ে যেতাম। আচ্ছা রামিম, তুই এর সাথে এত কথা কেন বলছিস? ভাবি ডাকতে মানা করেছে, খালাম্মা ডাকিস, খুশি হয়ে যাবে। আরবের কথা শুনে দাঁত চেপে হাসছে রামিম। সেটা দেখে রাগে ফুঁসছে মেহেরিমা। আপনি? মেহেরিমাকে থামিয়ে আরাফ রামিমকে উদ্দেশ্য করে বলে, এসেছিস যখন তখন খেয়ে যা, চল, খুব খিদে পেয়েছে। বলেই টেবিলে খেতে বসলো আরাফ।
কিছুক্ষণ পর রামিম বলে উঠল, ভাবি আপনি খেয়েছেন? না খেলে আমাদের সাথে বসে পড়ুন। মেহেরিমা কিছু বলার আগেই বলে উঠল আরাফ, এখন কি খাওয়ার সময় নাকি? আগে আমরা খাবো, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে তবে ও খাবে। আমার খাওয়া কমপ্লিট। এই যে ব্রেকফাস্ট ভালোই হয়েছে। আমার বাসার আয়াকে ছাড়িয়ে এবার ভাবছি কাজটা তোমাকেই দিয়ে দেব। মেহেরিমাকে কিছু বলতে না দিয়েই রামিমকে নিয়ে চলে গেল আরাব। মানুষ এতটা পাষাণ কি করে হয়? গতকাল থেকে আজ অবধি কিচ্ছু খায়নি, সেটা জানার পরেও এইগুলো বলল। ছি! দুপুরে রান্না করতে যাব তখনই কলিং বেলটা বেজে উঠল। ভয়ে ভয়ে দরজা খুলে মধ্যবয়সী একজন মহিলা প্রবেশ করলো। তিনি ফোকলা দাঁতের হাসি দিয়ে নিজের পরিচয় দিলেন। আমি রহিমা, এই বাড়ির কাজের লোক। স্যারে কাল না করছিল আইতে, তাই আসি নাই। আইস কল দিয়া কইল তোমার ভাবি সাব একা বাসায়, আর রান্না করা লাগবো, তুমি যাও। তাই মই চললে আইছি। রহিমাকে ভিতরে ঢুকিয়ে কিচেনে হেল্প করতে হবে কিনা জিজ্ঞেস করলেন রহিমা। মানা করে দিল, তাই নিজের রুমে চলে গেল মেহেরিমা। আম্মু আব্বুর খবর নেবে সে জো নেই, কারণ মেহেরিমার কাছে কোনো ফোনই নেই, আর এই বাড়িতেও ল্যান্ডলাইনের ব্যবস্থা নেই। কেন নেই সেটা ও জানে না। তাই শুয়ে পড়ল মেহেরিমা। কিছুক্ষণ ঘুমিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে গেল। মেহেরিমা অন্যমনস্ক হয়ে পা স্লিপ করে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, তখনই কেউ কোমর জড়িয়ে ধরল ওর। মেহেরিমাও নিজেকে বাঁচাতে তার শার্ট খামচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সামনে থাকা লোকটিকে হতে পারে সেটা ভাবার হুঁশও নেই ওর। হঠাৎ মেহেরিমাকে সোজা করে দাঁড় করালো কেউ। সামনে থাকা লোকটার শার্ট ছেড়ে নিজেকে ঠিক করে লোকটার দিকে তাকালো। ওমা, এটাকে ডাইনি বুড়ির গল্পের সেই রাক্ষস আরাফ। এই তুমি দেখে হাঁটতে পারো না? এখন যদি পড়ে যেতে তাহলে কি হতো বুঝতে পারছো তুমি? এই অবস্থায় কেউ এত বেখেয়ালি হয়ে হাঁটতে? আরে পড়ে গেলে কি হতো? মানে একটু হাত পা ছিলে মাথা ফাটতো, আর এর থেকে বেশি কিছু তো নয়। আর যা হতো আমার হতো, কষ্ট হলে আমার হতো, তাতে আপনার কি? তোমার কষ্ট হলে আমার কিচ্ছু নয়। আরে তুমি বাঁচলে নাকি মরলে তাতে কিচ্ছু যায় আসে না আমার। তাহলে এতগুলো কথা শোনাচ্ছেন কেন? আমিও তো সেটাই বলি, আমাকে আটকালেন কেন? পড়লে পড়তাম, মরলে মরতাম। চোখের পানি ফেলে মরার থেকে এইভাবে মরে যেতাম। আমার কাছে এভাবে বেঁচে থাকার চেয়ে মরাই উত্তম। তুমি মরে গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে জড়িয়ে আছে এই বাড়ির বংশধর। ওর কিছু হলে আমি টলারেট করব না। ওনার কথাগুলো মাথার উপর দিয়ে গেল। শেষের কথাটা বারবার কানে বাজছে আমার। ওর কিছু হলে আমি টলারেট করব না? বংশধর? হাউ ফানি! কি, একটা অনাগত বাচ্চাকে নিয়ে তুমি মজা করছো? এই বাচ্চাটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তোমার? এই তুমি না মা? মা হয়ে সন্তানের ক্ষতি কি করে চাইছো? আরে কি বলছেন আপনি? বাচ্চার সন্তান মা? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কার বাচ্চা? কিসের বাচ্চা? মজা করছো আমার সাথে? তুমি অস্বীকার করতে পারো তুমি প্রেগনেন্ট নও? আর কদিন পরেই তোমার কোলে বাচ্চা আসতে চলেছে। আরাবের কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল মেহেরিমার। আপনা আপনি হাত চলে গেল পেটে। পেটে হাত দিয়ে তাকিয়ে আছে মেহেরিমা। ওর হাত অনুসরণ করে পেট বরাবর তাকিয়ে আছে আরাবও। ওর তাকানো দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল মেহেরিমা, কি যাতা বলছেন? একবার বলছেন আমি আপনাকে ভালোবাসি, আরেকবার বলছেন আমি বাচ্চার মা হতে চলেছি। এই, আপনি এত মিথ্যা বলে হাঁপিয়ে ওঠেন না? মনে হয় না এত মিথ্যা আল্লাহ সইবে না। আমি মিথ্যা বলছি? হাইরে ড্রামা কুইন, এত ড্রামা কি করে করো তুমি? 2-1 মাস, বর্তমানে তুমি প্রায় 3 মাসের প্রেগনেন্ট, আর এখন তুমি না করছো? কেন করছো বলো তো? আর কদিন পর সত্যিটা লুকাতে পারবে না তো? কারণ তখন তোমার শরীরেই প্রেগনেন্সির সেই চিহ্নগুলো ফুটে উঠবে। এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। জোর করে বিয়ে করলেন, এখন কি জোর করে প্রেগনেন্টও বানিয়ে দেবেন নাকি? আজব! আরে জান তো, ফালতু বকবেন না, ভাল লাগে না। আমি ফালতু বকছি? ঠিক আছে, আমার সাথে চলো। আরব কথাটা বলে ওর রুমের বিছানায় ছুঁড়ে মারল মেহেরিমাকে। আলমারি খুলে তন্ন তন্ন করে কি যেন খুঁজে চলেছে আরব। হঠাৎ একটা পেপার মেহেরিমার হাতে ধরিয়ে ডেভিলস
স্মাইল দিল আরাফ। এবার বলো, কে মিথ্যাবাদী, তুমি না আমি? পেপারটা হাতে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল মেহেরিমার। এটা কি হলো? আমি প্রেগনেন্ট আর আমি নিজেই জানি না। হাউ ইজ পসিবল? আরাফ যে কাগজটা মেহরিমার হাতে দিয়েছিল সেটা আর কিছু নয়, প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট। সেখানে পেশেন্টের নামের জায়গায় বড় বড় করে মেহরিমার নাম লেখা রয়েছে। মেহরিমা, এইজ 21। রিপোর্ট হাতে নিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল মেহরিমা। মাথা চক্কর দিচ্ছে। কি হচ্ছে এসব ওর সাথে? একটা অপরিচিত লোক তার প্রেমিক বলে ওকে জোর করে বিয়ে করলো, এখন আবার বলছে মেহরিমা তার বাচ্চার মা, যেখানে রিপোর্ট সব ডিটেলস ওর দেয়া। কিন্তু মেহরিমা তো তাকে চিনি না আর চিনে না, কারোর সাথে কোনো রিলেশনও ছিল না। তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? কি হলো, সব কথা হাওয়া হয়ে গেল? এবার বলো, এটা তোমার রিপোর্ট না, বা এটাও বলতে পারো নামটাও তোমার না। এখনো কেমন একটা ঘোরের মধ্যে আছে মেহরিমা। সত্যি কি এটা ওর রিপোর্ট? কিন্তু তা কি করে হবে? তবে কি আরাপ এটা কোনো বানোয়াট রিপোর্ট নিয়ে এসেছে? ডেটটা তো প্রায় মাস খানেক আগে দেয়া। আপনি মিথ্যা বলছেন। সত্যি এটা আমার রিপোর্ট না। আচ্ছা, আপনি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য এটা বানিয়ে নিয়ে এসেছেন। হোয়াট? হেই, আর ইউ ক্রেজি? আচ্ছা, তোমার মিথ্যা প্রেগনেন্সি রিপোর্ট বানিয়ে আমার কী লাভ? আপনার তো সব দিকেই লাভ। আমাকে জোর করে এখানে নিয়ে এসে আমার বাবাকে আটকে আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। এখন আমি যাতে পালিয়ে না যাই সেই জন্য আমার ফ্যামিলিকে শেষ করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আজ আবার বাচ্চা নিয়ে পড়েছেন যাতে বাচ্চার দিকে তাকিয়ে আমি সব ভুলে যাই। কিন্তু এসব কিচ্ছু হবে না। আমি এই রিপোর্ট মানি না, কারণ আমি ভালোভাবেই জানি আমি প্রেগনেন্ট নই, আর রিপোর্টও আমার নয়। এটা আপনার চক্রান্ত। এটা দেখার পরও কি করে বলছো তুমি? ওয়েট ওয়েট, এই মেয়ে। মেহরিমা দুই বাহু চেপে ধরল আরাপ, দাঁতে দাঁত চেপে আবারও বলে, বাই এনি চান্স তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাওনি তো? আরাবকে এক ধাক্কা দিয়ে ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল মেহরিমা। আপনি পাগল উন্মাদ হয়ে গেছেন। হিতাহিত জ্ঞান শূন্য একজন মানুষ, যার বিয়ের দিন তাকে তুলে আনলেন, সে মেয়ে বাচ্চা পাবে কোথায়? আরে, বাচ্চাই যদি থাকতো তাহলে কি সে বিয়ের পিঁড়িতে বসতো? বসতো না। এই সহজ বাংলাটা কেন বুঝছেন না? কারণ কথাটাগুলো যতটা সহজ, তুমি ততটাই জটিল একজন মানুষ। আর কেউ হলে মানতাম, কিন্তু তুমি বলেই মানছি না। ভালোই ভালোই বলো, বাচ্চাটার সাথে কি করেছো? ডিসকাস্টিং। আবার সেই এক কথা, বাচ্চা। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালে মেহরিমা, তখনই হাতের হ্যাচকা টান অনুভব করলো। আচমকা টান সামলাতে না পেরে আরাবের বুকে হুমড়ি খেয়ে পড়ল মেহরিমা। কোথায় যাচ্ছো? কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে মেহরিমা। আসলে এই ব্যাপারে কথা বলতে আর ইচ্ছে করছে না ওর। মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেই প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য ব্যাকুল মেহরিমা, কিন্তু পাচ্ছে না। ছাড়ুন আমাকে। কি হলো, কথা বলছো না কেন? বলো, কি করেছো? মুখে দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে আরাফ। তাই মেহরিমা গলার স্বর নরম করে বলে উঠল, আপনি বিশ্বাস করুন আমাকে, আমি প্রেগনেন্ট নই, আর কখনো ছিলামও না। যখন ছিলাম না তখন নষ্ট করার কথা কোথা থেকে আসছে আপনিই বলুন। মেহরিমাকে ছেড়ে দিয়ে আরাফ বলল, তুমি শিওর তুমি প্রেগনেন্ট নও? 100% শিওর। ঠিক আছে, আমার সাথে চলো। আর শোনো, আজ যদি জানতে পারি বাচ্চাটা নেই, তাহলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে। জানো, তোমার আর আমার সম্পর্কের ভিত্তি কি? একমাত্র ওই বাচ্চাটা, যার জন্য আমি তোমাকে ওইভাবে বিয়ে করেছি। এখন যদি জানতে পারি। বলেই আরাফ মেহরিমাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল। রামিম সোফায় বসে বসে ফোন ঘাঁটছে, ওদের দেখে বলে উঠল, শালা বউ পাগল, এখন আসতে মন চাইলো তোমার? সেই কখন বউয়ের কাছে গেছো, এখনও আসার নাম নেই। তাও যা এলে বউকে হাতে ধরে নিয়ে একেবারে তবিয়ে এলে। বউ ছাড়া এক মুহূর্ত চলে না, তাই না?
রামিম, চুপ করবি? এটা মজা করার সময় নয়। আর তুই তো জানিসই, বউ, প্রেমিকা এসব বোকা বোকা জিনিসের উপর আমার ইমোশন কাজ করে না। প্রত্যেকটা মেয়েই লোভী, বেইমান আর প্রতারক। আপনি কিন্তু মেয়েদের অপমান করছেন। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েই লোভী হয়। কিসের জন্য জানেন? একটু ভালোবাসার লোভী, একটু কেয়ারিং, ব্যাস, আর কিচ্ছু চাই না তাদের। কিন্তু আমাদের পুরুষশাসিত সমাজে মেয়েরা সেইটুকুও পায় না, পায় শুধু অপমান, তাচ্ছিল্য। চুপ কর, তোমার লেকচার কেউ শুনতে চাইনি। আগে নিজে ঠিক হও, তারপর অন্যকে জাজ করো। চলো আমার সাথে, আমরা এক্ষুনি হসপিটালে যাব। হসপিটালে? কেন, কার কি হয়েছে? আপনার বন্ধুর মাথার ব্যামো হয়েছে, এখন তিনি সাইকোলজিস্ট দেখাতে যাচ্ছেন। এই শুনুন, আমি কোথাও যাব না। আপনার যেখানে মনে হয় আপনি সেখানে যান। আমাকে নিয়ে যদি কোথাও যেতে হয় তাহলে আমার বাসায় গিয়ে সবাইকে সত্যিটা বলে আমাকে পৌঁছে দিয়ে আসবেন। বাসায়? এই জীবনে তোমার আর ওখানে যাওয়া হবে না। এই পার্ট সারা জীবনের মতো ইন্ড হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি না করে চলো। কিন্তু কেন যাবি বললি না তো? ওর চেক আপ করাতে যাব। তুই তো জানিস এই বাড়ির বংশধর আসতে চলেছে, তাই ও কেমন আছে সেটা জানার জন্যই যাচ্ছি। ও তাহলে চল, আমিও আসছি তোদের সাথে। মুখে এত রাগ দেখাস, কিন্তু ঠিকই ওদের নিয়ে অডিট। বলেই হেসে ওঠে রামিম। মেহরিমা চোখ বড় বড় করে তাকালো আর মনে মনে বলে, তার মানে উনিও জানেন আমি প্রেগনেন্ট? হায় খোদা! আরে ধুর, ভাল লাগে না। এই, আপনার কানে কথা যায় না? আপনি কি বয়রা, কানে শুনেন না? আমি বলছি তো আমি প্রেগনেন্ট না। তাহলে কেন জোরাজোরি করছেন বলুন তো? একদম ফালতু ঝামেলা করবেন না। এই চুপ। মেহরিমাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গেল আরাফ। রামিম কাজের বুয়া, কারোর কোনো কথাই শুনল না আরাফ। রাস্তায় জ্যাম আটকে আছে ৮ ঘন্টা হলো। এভাবে বসে থাকলে আর ভালো লাগছে না মেহরিমার। রিপোর্টের সন্ধ্যার পর পাওয়া যাবে। এই একটা রিপোর্টের নিয়ে উৎসাহের শেষ নেই আরাফের। যদিও মেহরিমা জানে রিপোর্টে কি আসবে, কিন্তু ওর কথায় পাত্তা না দিয়ে আরাফ তো আশাবাদী। হঠাৎ মেহরিমাকে রেগে গাড়ি থেকে নেমে পড়ল আরাফ। এই সুযোগ পালানোর। যখনই গাড়ি থেকে নামতে যাব তখনই দেখি গাড়িটা লক। যা, আমার প্ল্যানে জল ঢেলে দিল বেটা রাক্ষসে। এখন আর পালানো যাবে না। এখান থেকে পালিয়ে অনেক দূর চলে যেতাম, যেখানে আরব নামের ছায়াটা থাকতো না। আব্বু, আম্মু, ভাইয়া কারোর সাথে যোগাযোগ রাখতাম না। তাহলে আরব কারো ক্ষতিও করতো না। কিন্তু কোথায় যাব আমি? একটা একা মেয়ে কোথায় যেতে পারি? এই শহর থেকে দূরে, কিন্তু সেখানে গিয়ে থাকবো কি করে? কথাগুলো এক মনে ভেবে চলেছি আমি। হঠাৎ কারো তুড়ির আওয়াজে ধ্যান ভাঙলো আমার। আরাব এসেছে, এক হাতে আইসক্রিম, সেটা আমার দিকে এগিয়ে দিচ্ছে সে। আমি সেটা দেখেও না দেখার ভান করে বসে আছি। আইসক্রিমটা নাও। তোমার তো বাইরে বের হলে আইসক্রিম ছাড়া চলেই না। তাহলে এখন এত ভাব দেখাচ্ছ কেন? নাও, আইসক্রিম খাও, ভালো লাগবে। মেহরিমা ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না, খাবো না, আপনি খান। আগে অনেক কিছুই করতাম, কিন্তু এখন করি না। জানেন, আগে আম্মুকে ছাড়া থাকতে পারতাম না, এখন পারি। নিজের হাতে খেতে পারতাম না, এখন সেটাও পারি, সমস্যা হয় না। বলেই বড় বড় 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মেহরিমার। নিজেকে যেন সামলে উঠতে পারছে না সে। এক দৃষ্টিতে মেহরিমার দিকে তাকিয়ে আছে আরাফ। হয়তো কিছুটা দয়া হচ্ছে ওর, তাই নরম সুরে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মেহরিমা, এভাবে কেঁদো না। রাস্তার লোকেরা কি ভাববে? নাও, মুখ মুছো। টিস্যু হাতে নিয়ে বলে উঠল মেহরিমা। এক বোতল ওয়াটার হবে? ও শিট, গাড়িতে পানি নেই। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। পানি নিয়ে ফিরে আরাফ মেহরিমাকে গাড়িতে পায় না। গাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই। তড়িঘড়ি করে যাওয়ায় গাড়িটা লক করতে ভুলে যায় তাই এই বিপদ ঘটল। আশেপাশে কোথাও খুঁজে পায় না তাকে। কেউ ওকে দেখেছে বলেও বলতে পারছে না। এখন মেহরিমাকে কোথায় পাবে কিছুই বুঝতে পারছে না আরাফ। দিন দুপুরে জলজ্যান্ত একটা মেয়ে উধাও তো হয়ে যেতে পারে না।
কোথায় যেতে পারে? ভাব আরাব, ভাব। ওর বাবার বাসায়? না, সেখানে যাবে না। যাওয়ার হলে আরও আগেই চলে যেত, এত সময় নিত না। তবুও সেখানে লোক লাগিয়ে দিয়েছে সে, কিন্তু মেহরিমায় যায়নি। তাহলে কোথায় গেল? নাকি কেউ ওকে তুলে নিয়ে গেল? কিচ্ছু ভাবতে পারছে না। ঘটা দিন কেটে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু মেহরিমার কোনো খবর নেই। আরবের লোকেরাও ব্যর্থ, কেউ কোনো আসার খবর দিতে পারেনি। উদাস মনে গাড়িতে বসে ভাবছে আরাব। আজ যদি ওকে খুঁজে পাওয়া না যায় তাহলে কি জবাব দেব আমি? যখন জানবে মেহেরিমা পালিয়ে গেছে, তখন কি বাঁচানো যাবে? ওর জন্যই তো এত কিছু। যদি ওই না থাকে তাহলে কেন এসব করলাম আমি? কিসের জন্য? আর বাচ্চা যদি কোনো ক্ষতি করে দেয় তখন? না, আর ভাবতে পারছি না আমি। মেহেরিমা, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বার করবই করব। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর অচেতন অবস্থায় পড়ে আছে মেহরিমা। বর্তমানে কোনো হুঁশ নেই তার। তার মুখোমুখি অন্য একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে একটা লোক। মেহরিমার জ্ঞান ফিরেনি, তাই ওর মুখের উপর এক গ্লাস পানি ছুঁড়ে মারল সে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসলো তার। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অন্ধকার একটা রুমে আবিষ্কার করলো। আরাবও তাকে এরকম একটা ঘরে আটকে রেখেছিল। মুহূর্তে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল তার। হাত নাড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারল তার হাত পা বাঁধা। সামনের অবস্থান আলো কারো সামনে আবছা আলোয় কারো ছায়া স্পষ্ট, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। ভয়ে ভয়ে বলে উঠল, কে আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? সামনে থাকা লোকটা হুংকার করে হেসে উঠল। আমাকে চিনতে পারছো না ডার্লিং? গলাটা খুবই পরিচিত, কোথায় যেন শুনেছি, কিন্তু কোথায় এই মুহূর্তে মনে পড়ছে না আমার। কিন্তু কণ্ঠটা চেনা, বড্ড চেনা। কে, এখনো চিনতে পারোনি বুঝি? রাফি? এই তো চিনে গেছো। থ্যাঙ্কস গড, আমাকে যে চিনতে পেরেছো এটাই অনেক। আমি তো ভেবেছিলাম এখন ওই আরবকে ছাড়া আর কাউকে চিনতে পারবে না তুমি, কিন্তু না, তুমি আমার এই ধারণাকে একেবারেই ভুল প্রমাণ করে দিয়েছো। তুমি আমাকে এখানে এভাবে নিয়ে এসেছো কেন? ছেড়ে দাও আমায়, আমি বাড়ি যাব। সারার জন্য তো ধরে আনিনি, তবে ছাড়বো, এটাও ঠিক। কিন্তু এখন নয়, সেদিনের সব অপমানের শোধ নিয়ে তবেই ছাড়বো। কিসের অপমান? দেখো রাফি, ওই দিন যা হয়েছে তার কিছুই আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যেন হয়ে গেছে। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, মানুষ মাত্রই ভুল, আমিও ভুল করেছি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করবো তো, কিন্তু মামুনি, ভুল করে তো ভুলের মাসুল দিতে হয়, সেটা কি তুমি জানো? সেদিন সবার সামনে আমাকে তুমি হাসির পাত্র বানিয়ে দিয়েছিলে, কাউকে মুখ দেখাতে পারেনি। তাই আজ তোমারও এমন অবস্থা করব যাতে তুমিও সমাজে আর মুখ দেখাতে না পারো। আমার ক্ষতি করে তুমি বাঁচতে পারবে না রাফি, আমার ভাইয়া তোমাকে শেষ করে দিবে। আর তোমার স্বামী, ওর কথা বললে না যে? শোনো, আমি তোমাকে এখানে তুলে এনেছি, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। যখন সবাই জানবে আমি তোমার সাথে খারাপ কিছু করছি, সেটা কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি বিবাহিত আর আমি সেরকম ছেলেও নই। সবাই ভাববে তুমি মিথ্যা বলছো। দেখো, তুমি আমার সাথে এমন করো না, প্লিজ আমায় ছেড়ে দাও। কিছুতেই না। বলেই মেহরিমার হাত পায়ে বাঁধন খুলে দিল রাফি। দু হাত পেছন থেকে আটকে দিয়ে হাসতে শুরু করলো। এবার তোমায় কে বাঁচাবে সুন্দরী? বলে রাফি মেহরিমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গিয়েছে, ভয়ে হাত পা কাঁপছে, আর চোখ দিয়ে অনবরত ঝরছে ঝর্ণার পানি। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো। মেহরিমা দিল রাফির পেটের নিচে এক লাথি। আহ! বলে রাফি মেহরিমার হাত ছেড়ে নিজের পেটে হাত দিয়ে ঝুঁকে পড়ল। তখনই দৌড়ে ছুট লাগালো মেহরিমা। হাত পা যেন চলছে না, মাথা ভনভন করছে, কিন্তু দুর্বল হলে চলবে না, নিজেকে বাঁচাতে হবে ওকে। মেহরিমা দৌড়াচ্ছে, পেছনে পেছনে রাফিও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা লোকের সাথে ধাক্কা খেলো মেহরিমা। লোকটা হাত ধরে বলে উঠল, আমাকে বাঁচান প্লিজ, ওই লোকটা আমাকে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। লোকটা শক্ত করে মেহরিমার হাত ধরে বলে উঠল, কোন লোকটা?
কণ্ঠটা খুব চেনা মেহেরিমার। মুখ না দেখেই বলে উঠল, আরাব, হ্যাঁ, তুমি কোথায় চলে গিয়েছিলে জানো? সারা দিন আমি তোমায় কোথায় না কোথায় খুঁজেছি। আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি, আর খুঁজে পাবো না। থ্যাঙ্ক গড পেয়ে গেছি। তুমি ঠিক আছো তো? কে তোমাকে কি করবে? কই সে? এই তো এখানেই ছিল। বলেই পেছন ফিরে তাকালো মেহেরিমা। না, কেউ নেই। তাহলে আরাফকে দেখে রাফি কি পালিয়ে গেছে নাকি? রাফি রাফি? কে রাফি? ওই যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই রাফি। সেই দিন বিয়ের আসর থেকে ও ফেরত যাওয়ায় আমার উপর শোধ তুলতে এখানে নিয়ে আসে আমায়। জানেন, ও আমাকে গাড়ি থেকে অজ্ঞান করে নিয়ে সামনের একটা ঘরে আটকে রাখে। তারপর বলেই কেঁদে উঠল মেহেরিমা। তারপর কি বলো? কি করেছে ও তোমার সাথে? আমার সাথে হওয়া সব ঘটনা খুলে বললাম ওনাকে। তখনই ওকে লাথি দিয়ে ছুটতে ছুটতে এখানে চলে আসি আমি। কিন্তু এখন ও কোথায় গেল? আপনাকে দেখে পালিয়েছে মেবি। নো মিসেস আরাফ, রাফি পালাতে শিখেনি। তুমি আমার শিকার, সেটা আজ আমি স্বীকার করেই ছাড়বো। আর এই আরাফকে তো আজই দেখে নেব আমি। কথাগুলো শুনে পেছনে তাকালো মেহেরিমা। রাফি কিছু গুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। তাই নাকি? মেহেরিমা তোর শিকার? ওর উপর একটা আসর কেটে দেখা দেখি। আরাফের ওয়াইফের উপর হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? সারা দিন ওকে আটকে যতটা কষ্ট দিয়েছিস ততটাই ফেরত পাবি। আমি জানতাম তুই কোনো ভালো ছেলে নস। মেয়েদের লাইফ নষ্ট করাই তোর একমাত্র উদ্দেশ্য। কত মেয়ের জীবন যে নষ্ট করেছি ইয়াত্তা নেই। এই জন্যই তোর সাথে ওর বিয়েটা হতে দেইনি আমি। আমি জানতাম ওর জীবনটাও নরক করে ছাড়বি। আমার অবর্তমানে ওকে অনেক কষ্ট দিয়েছিস। এখন আমার উপস্থিতিতে ওকে ছুঁয়ে দেখা, দেখি কত বড় বুকের পাটা তোর। এই তোরা এই আরাফটাকে সাইজ কর, আমি মেয়েটাকে দেখছি। আপনি একা ওদের সাথে পারবেন না। চলুন পালাই। আপনাকে মেরে আমাকে ওরা নিয়ে চলে যাবে। প্লিজ আপনি ওদের হাতে আমায় ছেড়ে দিবেন না। সময় থাকতে পালাই। চলুন। একা একা এতজনের সাথে পারা ইম্পসিবল। ভয় পেও না, চুপচাপ দাঁড়াও। কথা দিচ্ছি আমার প্রাণ থাকতে তোমার কিচ্ছু হবে না। একটু ভরসা করো প্লিজ। মুহূর্তের মধ্যেই সব কটাকে মেরে তক্তা বানিয়ে দিল আরাব। এবার রাফির পালা। রাফিকে ইচ্ছে মতো রাম ধোলাই দিচ্ছে আরাব। ব্যথায় চিৎকার করে উঠছে রাফি, কিন্তু ও ছাড়ছে না। দূর থেকে আরাফকে থামতে বলছে মেহেরিমা, কিন্তু কিছুতেই শুনছে না আরাব। মেরেই চলেছে। আরাবের সামনে গিয়ে মেহেরিমা বলে, আর কত মারবেন? লোকটা তো মরে যাবে তো। এবার ছাড়ুন। মেহেরিমার কথায় থামলো আরাফ। একটু সুযোগ পেতেই ছুরি দিয়ে আরাফকে আঘাত করলো রাফি। ছুরিটা একদম পেট বরাবর ঢুকাতে যাবে, তখনই হাত দিয়ে আটকে দিল আরাফ। গড়গড় করে রক্ত ঝরছে ওর হাত থেকে। রক্ত দেখেই মাথা চক্কর দিয়ে উঠল মেহেরিমার। ভয়ে নিঃশ্বাস আটকে যায়। দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে ফেলেছে। একসময় শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল মেহেরিমা। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আরাফের রুমে আবিষ্কার করলো মেহেরিমা। ওর সাথে কি হয়েছে সেটা জানার জন্য ব্রেনে চাপ দিতেই মনে পড়ল ওর। আরে আমি তো রাস্তায় জ্ঞান হারিয়েছিলাম। এখানে আসলাম কি করে? আরাবের কি হলো? আর রাফিই বা কি হয়েছিল? আরাব কোথায় সেটা জানার জন্য পুরো ঘরে চোখ বোলাচ্ছি। তখনই চোখে পড়ল ডানে একজন মধ্যবয়স্ক মহিলা এবং বামে ইয়াং একজন মেয়ে বসে আছে আমার। কিন্তু রুমের কোথাও আরাব নেই। গতকাল থেকে এ বাড়িতে এসেছি, কিন্তু আগে কখনো ওনাদের দেখিনি আমি। আজই প্রথম দেখছি। আমাকে উঠতে দেখিয়ে মহিলাটি বলে উঠলেন, বলে মিষ্টি একটা হাসি দিল মহিলাটা। ওনার কথায় বিছানায় শুয়ে পড়ল মেহেরিমা। মাথায় একটাই প্রশ্ন, আরাবের কি হলো? রাফি ওর সাথে খারাপ কিছু করলো না তো? তখনই ইয়াং মেয়েটি বলে উঠল, বৌমনি, তুমি নিশ্চয়ই ভাইয়ার কথা ভাবছো। ভাইয়ার সাথে কি হলো তাই তো? ও হ্যাঁ, আমাকে তো তুমি চিনোই না। আমি হলাম নাদিরা, ভাইয়ার ছোট বোন। আর উনি হলেন আমার মা, মানে তোমার কাকি শাশুড়ি। মেয়েটার কথা শুনে মেহেরিমা যা বুঝল এরা আরাফের চাচি আর চাচাতো বোন।
আচ্ছা আরাফ, ওয়েট, বলছি। কিন্তু তুমি কি এটা সহ্য করতে পারবে বৌমনি? বলেই কেঁদে উঠল নাদিরা। ওর কান্না দেখে অজানা ভয়ে কেঁপে উঠল মেহেরিমা। তাহলে কি আরাফ নেই, নাকি রাফি ওনার সাথে বাড়াবাড়ি কিছু করেছে? কেন জানি না, খুব চিন্তা হচ্ছে আমার। কোথাও যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। ওনাকে তো সহ্য করতে পারি না আমি, তার যথেষ্ট কারণও বিদ্যমান। কিন্তু তবু ওনার না থাকা এতটা কষ্ট দিচ্ছে কেন আমায়? কেন মানতে পারছি না উনি নেই? যেখানে উনি না থাকলে সব থেকে বেশি খুশি বোধহয় আমিই হব। আমি অনায়াসে আব্বু আম্মুর কাছে চলে যেতে পারবো, সবটা খুলে বলতে পারবো, নিশ্চিত মনে বাঁচতে পারবো। তাহলে কেন এতটা ফাঁকা লাগছে আমার? যেন খুব প্রিয় কিছু হারিয়ে ফেলেছি আমি। কারণটা কি? উনি আমার স্বামী, হ্যাঁ স্বামী। ওনার সাথে আমার সম্পর্কের পবিত্রতা রয়েছে। শরিয়ত মোতাবেক উনি আমার স্বামী। একজন স্ত্রীর কাছে স্বামী মহামূল্যবান সম্পদ। তাই আজ আমার স্বামীর এমন খবর শুনে ঠিক থাকতে পারছি না আমি। ওনার প্রতি আমার যতই রাগ ঘৃণা থাকুক না কেন, তবুও আমি ওনার অর্ধাঙ্গিনী। এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মেহেরিমার। তখনই নাদিরা মেয়েটার শব্দ করে হেসে উঠল। মেয়েটির এহেন আচরণে চরম অবাক মেহেরিমা। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? এই কাঁদছে তো এই হাসছে। লোকে বলে মানুষ অধিক শোকে কাতর হলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজের মধ্যে থাকে না। মেয়েটাও কি সেই দশা হলো নাকি? সিরিয়াসলি বৌমনি, তুমি আমার কথা বিশ্বাস করেছো? বলে আবারও হাসতে লাগলো নাদিরা। এবার ওর সবকটা দাঁত ভেঙে দিতে ইচ্ছে করছে মেহেরিমার। ভালোভাবে কিছু বললেও না, আবার হো হো করে হাসছে। তখনই আরাবের চাচি বলে, তুই চুপ করবি নাদিরা? দেখছিস তোর কথা শুনে মেয়েটা ভয় পেয়ে গেছে, তাও মজা করে যাচ্ছিস। তুমি কিছু চিন্তা করো না মা, আরাপ ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। এই শয়তান মেয়ে তোমার সাথে মজা করছে, তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। উনার কথা শুনে দেহে প্রাণ ফিরে এলো মেহেরিমার। যাক, লোকটা ঠিক আছে। লোকটা আমার সাথে যাই করুক না কেন, তবুও ওনার মৃত্যু কামনা করতে পারি না আমি। কি বৌমনি, ভয় পেয়ে গিয়েছিলে তাই তো? তোমাকে ভয় দেখানোর জন্য সরি গো। আসলে আমি সবসময় মজা করতে ভীষণ ভালোবাসি। তুমি আবার কিছু মনে করনি তো? না ঠিক আছে, আসলে তখন ওনার হাতে রক্ত দেখে আমি সেন্সলেস হয়েছিলাম, তাই আর কি। হুম, জানো ভাইয়ার হাতটা অনেকখানি কেটে গেছে, ব্যান্ডেজ করা হয়েছে, কিন্তু এই ঘা শুকাতে অনেক দিন লাগবে। আমি তো দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা আমি এখানে কি করি? আমাকে কে নিয়ে আসলো? আরে বুঝতে পারছো না কে নিয়ে এসেছে? ভাইয়া, মানে তোমার বর আরাব। তুমি তো জ্ঞান হারিয়েই ফুস, কিন্তু ভাইয়া কি করবে? ওই জখম হওয়া রক্তাক্ত হাত দিয়ে ড্রাইভ করে তোমাকে কোলে করে রুমে দিয়ে গেছে। তারপর ডক্টরকে কল দিয়ে আগে তোমার ট্রিটমেন্ট করেছে, তারপর নিজের। তাও আমার জোরাজুরি আর আম্মুর বকা খেয়ে। কপাল করে এমন স্বামী পেয়েছো, কখনো হারাতে দিও না, বুঝছো? আচ্ছা ওই লোকটার কি হলো, কিছু জানো? না বৌমনি, ওই ব্যাপারে কিছু জানি না। ওহ আচ্ছা, উনি এখন কোথায়? ভ্রু নাচিয়ে নাদিরা জিজ্ঞেস করে মেহেরিমাকে বলে, কেন, খুব ইচ্ছে করছে বুঝি তাকে এক নজর দেখতে, কেমন আছে তা জানতে? আমি ঠিক বলছি তো? অবশ্য নিজ চোখে না দেখলে কেমন কেমন লাগে, তাই না? সবই বুঝি আমি, কিন্তু ভাইয়া তো এখন বাসায় নেই। একটা ফোন আসতেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কখন ফিরবে কেউ জানে না। ও আচ্ছা। ও ঠিক ফিরে আসবে, তুমি টেনশন করো না। নাদিরা কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলেন আরাফের চাচিমা, হাতে দুধের গ্লাস। এখন এই অখাদ্যটাকে খেতে হবে মেহেরিমার। দুধ দেখে মেহেরিমা বলে ওঠে, ডিসকাস্টিং। এটা খেয়ে নাও, ভালো লাগবে। সারাদিন পেটে দানা পানি পড়েনি, তাই তো এভাবে সেন্স হারিয়ে ফেলেছ। নিজের স্বামী হলো সবচেয়ে নিরাপদ স্থান। এত ভয় পেলে হয়? যখন আরাপ তোমার সাথে ছিল তখন কিসের ভয় বলো তো? না মানে আসলে ঠিক আছে, এবার এসব বাদ দাও তো, তুমি খেয়ে নাও। দুদিন বাড়ি ছিলাম না, এর মধ্যেই ভাইয়া বউ জুটিয়ে নিয়েছে। যদিও তার কারণগুলো বলেছে, তবুও আমার কাছে কেমন জানি লাগছে। এই বাড়ির ছেলের বিয়ে হলো, অথচ কোনো উৎসব হলো না, কেমন খাপছাড়া লাগছে। হয়েছে তোর বক বক থামা।
মেয়েটাকে রেস্ট নিতে দে, চল আমরা বাইরে যাই। না ঠিক আছে, থাকুন না আপনারা। আমরা থাকলে তোমার রেস্ট নেওয়া হবে না। আমার এই মেয়ে সারাক্ষণ বকবক করতেই থাকবে। তুমি চুপচাপ শুয়ে থাকো আর টেনশন করো না। আরাপ কি একটা জরুরি কাজে গেছে, চলে আসবে। মেহেরিমাকে শুইয়ে দিয়ে রুম থেকে চলে গেল ওনারা। রাফির কি হলো সেটা জানার জন্য ব্যাকুল হয়ে আছে মেহেরিমা, কিন্তু কি করে জানবে? কিছুক্ষণ শুয়ে থাকার পর ঘুম ধরা দিল মেহেরিমার চোখে। হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল ওর, কিন্তু রুমে কেউ নেই। হঠাৎ ওর মনে পড়ল এই রুমে তো মেহেরিমা থাকে না, এটা তো আরবের রুম। তাই উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই কারো কথা কানে এলো মেহেরিমার। কোথায় যাচ্ছ? এখানেই শুয়ে থাকো। আর এখন বেটার ফিল করছো তো নাকি? আরবের কথায় পেছন ফিরে তাকালো মেহেরিমা। এক হাতে টাওয়াল নিয়ে মাথা মুছছে আরব, আর এক হাতে ব্যান্ডেজ পেঁচানো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়েছে ও। কথা বলতে বলতে একটা হোয়াইট টি শার্ট গায়ে জড়িয়ে নিল আরব। কি হলো, চুপ কেন? তুমি তো জানোই আমার চাচিমা আর নাদিরা বাসায় ফিরে এসেছেন, তাই এখন আর আলাদা রুমে থাকা যাবে না। আজ থেকে আমরা এক রুমেই থাকবো। এক রুমে মানে? আমি আপনার সাথে থাকবো না। আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে, নয়তো চাচিমা সন্দেহ করবে। আচ্ছা চলো, কিছু খাওনি নিশ্চয়ই, খেয়ে নেবে, চলো। রাফির কি হলো? মেহেরিমার কথায় ভ্রু কুঁচকে তাকালেন আরব, মুখে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, মরিনি, বেঁচে আছে, এখন হসপিটালে আছে, পরে হাজতে যাবে। স্পট থেকে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, নইলে ওখানেই মেরে দিতাম ওকে। যাক, নিশ্চিন্ত হলো মেহেরিমা, লোকটা মরেনি, বেঁচে আছে। এরই মধ্যে নাদিরার ডাক কানে এলো ওদের। বৌমনি, ভাইয়া খেতে আসো, আমরা ওয়েট করছি। চল, নাদিরা ডাকছে। আপনি যান, আমি খাবো না, ভালো লাগছে না আমার। ভালো না লাগলে হবে? খেতে হবে তো। নিজের জন্য না হোক, ওর জন্য তোমাকে ঠিক থাকতে হবে। ও শিট, এত সবের মধ্যে রিপোর্ট, আমার কথা ভুলেই গেছি আমি। ওকে, কোনো ব্যাপার না, কাল নিয়ে আসবো। আপনাকে যত দেখি ততই অবাক হই আমি। কোনো কথার আগা মাথা বুঝি না, সবটা কেমন ধোঁয়াশা মনে হয় আমার কাছে। যেখানে আমি নিজে শিওর সেরকম কিচ্ছু হয়নি আমার সাথে, সেখানে আপনি জোর করে বাচ্চার মা বানিয়ে দিচ্ছেন আমায়। এই শুনুন, অনেক নাটক প্লাস পাগলামি সহ্য করেছি আমি, কিন্তু আর করব না। আপনি কি পাগল নাকি সুস্থ সেটা নিয়ে এখন বেশ চিন্তিত আমি। আমাকে এত রাগ দেখায়ও না। হ্যাঁ, তোমাকে ধোঁয়াশায় রেখে সবটা করেছি, কিন্তু বেশি না। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সব ক্লিয়ার করে দেব। তারপর আমাকে পাগল না বলে তুমি নিজেই আমার উপর কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞ? তাও আপনার উপর? ইম্পসিবল। আপনাকে ঘৃণা করা যায়, কিন্তু আপনার উপর কৃতজ্ঞ হওয়া যায় না। লাইক সিরিয়াসলি? বলেই মেহরিমার দিকে এগিয়ে আসতে লাগলো আরব। ওকে আসতে দেখে পেছনে পেছাচ্ছে মেহরিমা। ওহ, যত পেছনে যাচ্ছে আরব ততটাই এগোচ্ছে সামনের দিকে। একসময় মেহরিমার হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বলে ওঠে, তোমার সাথে ভালো ব্যবহার করছি, তার মানে এই না যে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে। শুধু এই বাড়ির বংশধর তোমার কাছে বেড়ে উঠছে বলে কিছু বলছি না। এই ভাইয়া, সরি সরি, রিয়েলি সরি, আমি জানতাম না এখানে রোমান্স চলছে। নাদিরাকে দেখে মেহরিমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো আরব, আর মেহরিমার মনে মনে বলে, কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো আমাকে। মেয়েটা কি থেকে কি ভাবছে, ছি। ধুর নাদিরা, তুইও না। বলে রুম থেকে বেরিয়ে গেল আরব। মেহরিমা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। কি গো, এখানে কি চলছিল? নাদিরার পাশে এসে দাঁড়িয়ে, আচ্ছা চলো, খাবে? না, আমি খাবো না। বলেই হো হো করে হেসে উঠল নাদিরা। মেয়েটা নাছোড়বান্দা, এক প্রকার জোর করে মেহরিমাকে নিয়ে চলে গেল। টেবিলে বসে আছে মেহরিমার চাচিমা, নাদিরা আর আরব ফোনে কি যেন করছে। সবাই খেতে ব্যস্ত। মেহরিমা খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু খেতে ভালো লাগছে না ওর। তখনই চাচি বলে উঠল, আরাপ, খাচ্ছ না কেন? উফ আম্মু, তুমিও না? ভাইয়া এই হাতে কি করে খাবে?
বৌমনি, তুমি ভাইয়াকে খাইয়ে দাও তো। নাদিরার কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল মেহেরিমার। ও বলছে মেহেরিমা খাইয়ে দেবে আরাফকে। ইম্পসিবল। কথাটা শোনেও না শোনার ভান করে বসে আছে মেহেরিমা। নাদিরা আবারও বলে উঠল, কি গো, কথা শুনছো? আদিরা থাক, আমি পারবো। কি করতে পারবে তুমি? কিচ্ছু পারবে না। বৌমা, যদি কিছু মনে না করো তাহলে ওকে খাইয়ে দাও না প্লিজ। আমিই দিতাম, কিন্তু দেখছো তো আমি খাচ্ছি। চাচিমার কথা ফেলতে পারল না মেহেরিমা। বয়স্ক মানুষ এভাবে বলছে, ফেলে কি করে, তাই বাধ্য হয়ে আরাফকে খাওয়াচ্ছে মেহেরিমা। উফ, এটাও হওয়ার ছিল। কেন যে তখন রাফিকে মারতে আটকে ছিলাম, এখন সেই ভুলের খেসারত দিচ্ছি আমি। ডিসগাস্টিং। ওনাকে খাওয়াচ্ছি আর উনি তৃপ্তি করে খেয়ে চলেছেন। খাওয়া যেন আজ শেষই হচ্ছে না। হঠাৎ কানের কাছে ফিস ফিস করে বলে উঠলেন, তখন আমার হাত কাটার জন্য অনেকটা তুমিই দায়ী। তার জন্য মনে মনে নিশ্চয় অনুতপ্ত তুমি। অবশ্য এই অনুতাপ দূর করার জন্য ভালো একটা সুযোগও পাচ্ছ। আমাকে 3 বেলা খাইয়ে সেই অনুতাপ দূর করবে তুমি। জানি কাজটা অসহ্যকর, কিন্তু তবুও তোমাকে এটা করতে হবে। আফটার অল তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। রাক্ষসটার কথা শুনে চোখ কপালে উঠল আমার। একটা ভুলের জন্য 3 বেলা খাওয়াতে হবে, তাও এই রাক্ষসকে, যার কিনা আধ ঘন্টাও খাওয়া শেষ হয় না। হাই কপাল, এ কোন মুসিবতে পড়লাম আমি। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বসে আছে মেহেরিমা। এখনো রুমে আসেনি আরাফ। আনমনে ভাবে মেহেরিমা, লোকটার সাথে এক বিছানায় কিছুতেই থাকবো না আমি। হয় আমি সোফায় থাকবো, নয়তো অন্য কোনো রুমে। এতে যদি চাচি কিছু মনে করেন তো করবেন, কিচ্ছু করার নেই আমার। মেহেরিমা বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর ভাবছে কি করা যায়। এমন সময়ে আরাফের কথা কানে এলো ওর। ছি, তুমি এখনও নখ খাও? ইটস এ ব্যাড হ্যাবিট ম্যান। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে বসে নখ না খেয়ে শুয়ে পড়ো। আরবের কথাটা চট করে মুখ থেকে আঙ্গুল সরিয়ে নিল মেহেরিমা। কোনো কিছু না ভেবে বলে, আমি আপনার সাথে ঘুমাবো না। মেহেরিমার কথায় ভ্রু কুচকে তাকালো আরব। যেন কি একটা কথা বলে ফেলেছে। মেহেরিমা যা বলা উচিত হয়নি ওর। আমি কখন তোমাকে আমার সাথে ঘুমাতে বললাম? তুমি কি কোনোভাবে আমার সাথে ঘুমাতে চাইছো নাকি? কিন্তু সরি, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। চিচি, লোকটা কী সব বলল! আমিও কথা শোনার আগে কথা বলে ফেলি। যদি কথাটা ভালো করে শুনে নিতাম তাহলে এই লজ্জায় পড়তে হতো না আমায়। কি ভাবছো? হয়তো এটাই ভাবছো যে জোর করে বিয়ে করলো, অথচ নিজের পাশে জায়গা দিতে নারাজ কেন? জি না, আমি এসব কিছুই ভাবছি না। বলেই উঠে বিছানায় বসলো মেহেরিমা। আমি জানি তুমি তাই ভাবছো। বিয়ে করেছি জোর করে, বা ব্ল্যাকমেইল করেও বলতে পারো। কিন্তু আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না। তোমাকেও স্ত্রীর অধিকার দিতে পারবো না। তুমিও এসব কখনো আমার কাছ থেকে এসব এক্সপেক্ট করো না। তুমি এখন আমার কাগজে কলমের বউ, ব্যাস এইটুকুই। কে বলতে পারে হয়তো সময়ের ব্যবধানে সেটাও থাকবে না। ওনার শেষের কথাটায় চমকে উঠলাম আমি। এসব কি বলছেন উনি? তাহলে এই বিয়ের মানে কি? এত কাঠখড় পুড়িয়ে আমাকে বিয়ে করলেন কেন উনি? এই যে এত ভাবাভাবির কিছু নেই, যাও শুয়ে পড়ো। জানি কথাগুলো তোমার কাছে ভালো লাগছে না, তবুও ভাবলাম জানিয়ে রাখা ভালো। আমি কোনো কিছু চেপে রাখতে চাই না, তাই যা হবে তাই বলে দিলাম। তবে ভেবো না তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমি। এই বিশ্বাস রেখো, যে হাতে ভাঙবো সেই হাতে আবার সাজিয়েও তুলবো আমি। ওকে, গুড নাইট। আরব কথাগুলো বলেই লাইট নিভিয়ে সোফায় টুপ করে শুয়ে পড়ল। এই কথাগুলোর কি মানে বুঝতে ব্যর্থ মেহেরিমা। কি ভাববেন আর কি সাজাবে আরাফ? ভাঙাড়ি যদি ছিল তাহলে সাজালেন কেন উনি? আর যদি সাজাতেই চান তাহলে ভাঙার প্রয়োজন কি? অদ্ভুত সব প্রশ্ন ঘুরছে আমার মাথায়, যার কোনো সঠিক উত্তর পাচ্ছি না আমি। একমাত্র সেই উত্তর জানে যে কথাগুলো বলেছে। কিন্তু তিনি তো এই সম্পর্কের থেকে বেশি কিছুই বলবেন না। যা বোঝার ওনার কথার ইঙ্গিত থেকেই বুঝতে হবে আমায়। নয়তো ভাবনা থামিয়ে
ঘুম ধরাতে হবে। সো মেহরিমা, তোর ছোট্ট মাথায় এত চাপ না নিয়ে ঘুমিয়ে পড়, যা হবে দেখা যাবে। সকালে উঠেই তড়িঘড়ি করে বেরিয়ে গেছে আরাফ। খাওয়ার সময়ও হয়নি ওর। খায়নি সেটা অবশ্য ভালোই হয়েছে মেহেরিমার জন্য। সারাদিন খেয়ে বসে কাটিয়ে সন্ধ্যায় ছাদে নাদিরের সাথে গল্পের আসর বসিয়েছে মেহেরিমা। মেয়েটা খুবই মিশুক আর প্রাণবন্ত, যার নজর কেড়েছে মেহেরিমা। অতি সহজে সবাইকে আপন করে নেওয়া অ্যাবিলিটি আছে নাদিয়ার মাঝে। মেহেরিমার সাথে মাত্র একদিনের আলাপ, ওর কিন্তু নাদিরার ব্যবহার মনে হয় কত চেনা ওর। সবসময় হাসি খুশি থাকে, মন খারাপ জিনিসটা যেন কিছুতে স্পর্শ করতে পারে না ওকে। ওরা আসার আগ পর্যন্ত এটা একটা ও ভূতের বাড়ি ছিল মেহেরিমার কাছে, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। নাদিরার কল্যাণে মেহেরিমা জানতে পেরেছে আরাবের বাবা মা নেই। ওর জন্মের সময় মা বাবা গেছেন, সেই থেকে এই চাচিমাই ওকে ওর জন্মের সময় মা মারা গেছেন, আর সেই থেকেই এই চাচিমাই ওকে মানুষ করেছে। আরাবের বাবা কয়েক বছর আগে গত হয়েছে। শুনেছে ছেলেকে খুব ভালোবাসতেন, তাই ছেলের কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করার কথা কখনোই চিন্তা করেনি আরাবের বাবা। নাদিরার বাবা নেই, ওরা এক ভাই এক বোন। ওর সাথে কথা বলার মাঝেই মেহেরিমার কাছে এসে দাঁড়ালো আরাফ। মেহেরিমা, রুমে চলো, কিছু কথা আছে তোমার সাথে। আরাবের কথায় চমকে উঠল মেহেরিমা। কি, আমার সাথে কথা, তাও আবার ওনার? নাদিরা আমার দিকে একবার তো ওনার দিকে একবার তাকিয়ে মুখ টিপে হাসছে। ওই হাসবি না, সত্যি প্রয়োজন আছে, ইটস আর্জেন্ট, হারি আপ। বলেই আরাফ ওখান থেকে প্রস্থান করলো। কি এমন কথা যে এত আর্জেন্ট কে জানে? যাও বৌমনি যাও, তোমার সাথে ভাইয়ার কথা আছে, তাও আর্জেন্ট। তাড়াতাড়ি যাও, দেরি হলে রেগে বোম হয়ে যাবে, আর সেটা তোমার মাথায় ফাটবে। বলে হেসে উঠল নাদিরা। সত্যি কি শুনেই আসি। রুমে ঢুকে অবাক মেহেরিমা। রুমে কেউ নেই, তাই নিজে নিজেই বলতে লাগলো, দেখছো আমাকে তাড়া দিয়ে, এখন উনিই নাই। হাওয়া। কোমরে দুহাত দিয়ে অ্যাংরি লোকে দাঁড়িয়ে আছে মেহেরিমা। তখন দরজা আটকানোর শব্দ কানে এলো ওর। পেছনে তাকিয়ে দেখে আরাফ দরজা আটকিয়েছে, কিন্তু কেন? মেহেরিমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ওর দুবাহু চেপে ধরে বলে উঠল আরাফ। বাচ্চাটা কোথায় গেল? কি করেছো ওর সাথে? আরাবের কথায় রেগে ফায়ার হয়ে গেল মেহেরিমা। আবার সেই বাচ্চা নিয়ে পড়েছে আরাফ। এক ঝটকায় ওর হাত সরিয়ে বলে উঠল মেহেরিমা। এই, আপনার কানে কথা যায় না তাই না? কতবার বলবো আমি কখনো প্রেগনেন্ট ছিলাম না, শুনতে পান না আপনি? আরাফকে দেখেই মেহেরিমা বুঝতে পারছে বেশ রেগে আছে ও। চোখগুলো ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে মুহূর্তেই। হাত মুষ্টিবদ্ধ করে আছে আরাফ। কপালে রগ ফুলে উঠেছে বারবার। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, মিথ্যা বলছো কেন? কি করেছো? ওকে মেরে দিয়েছো? কবে করেছো? রাফির সাথে বিয়ের আগে, তাই তো? দূর, ভাল লাগে না। আপনি পাগল হয়ে গেছেন। কেন এমন পাগলামি করছেন? যেখানে বাচ্চাই ছিল না সেখানে মারার কথা আসছে কোথা থেকে? মেহেরিমার কথা শুনে হিংস্র হয়ে উঠল আরাফ। টপে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলে। সাথে সাথেই ঝংকার করে শব্দ করে উঠল। আরাবের এহেন আচরণে কেঁপে উঠল মেহেরিমা। কাঁচগুলো টুকরো টুকরো হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। সেই টুকরো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে মেহেরিমা। ছি, কি করে এটা করতে পারলে তুমি? একটা মেয়ে হয়ে নিজের প্রথম বেবিটাকে মেরে দিলে। এখন কি হবে? ওই বাচ্চাটা নেই বাচ্চাটা। কথাগুলো বলে বিছানায় বসে নিজের চুল টানছে আরাব। একটা বাচ্চার জন্য এতটা ডেসপারেট কেন? আরাব ভাবল মেহেরিমা। তখন আরাব আবারও বলে উঠে, জানো, তোমাকে আমার খুন করতে ইচ্ছে করছে এখন। বলেই মেহেরিমার গলা চেপে ধরল আরাব। নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে মেহেরিমা, কিন্তু পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। চোখ থেকে বড় বড় ফোঁটায় বেরিয়ে আসলো নোনা জলগুলো। কিছুক্ষণ পর মেহেরিমাকে ছেড়ে দিল আরাব। কাশতে কাশতে শুকনো গলায় বার কয়েক ঢোক গিলল মেহেরিমা।
নিজেকে সামলে নিয়ে বলে উঠল মেহেরিমা। আপনি মানুষ নন, অমানুষ একটা। আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েও শান্তি হয়নি। আর কি চান বলুন আমাকে? মেরে ফেলতে নিন, মেরে ফেলুন। আমিও আর বাঁচতে চাই না আপনার মতো অমানুষের সাথে, তো একেবারেই না। এই কি বললে? আমি অমানুষ? আরে অমানুষ তো তুমি, যে কিনা নিজের সন্তানকে খুন করে ফেলেছ। পৃথিবীতে আসার আগেই, একটা সুন্দর পৃথিবী দেখার আগেই খুন করে দিয়েছ ওকে। মেহেরিমাকে মারতে উদ্ধত হলো আরাব। ওর হাত ধরে মোচড় দিয়ে বলে উঠল মেহেরিমা। একদম বাড়াবাড়ি করবেন না। আমি ৮-১০টা মেয়ের মতো স্বামী নির্যাতন সহ্য করব না। নিজের হাত নিজের কন্ট্রোলে রাখুন। মেয়েদের সম্মান দিতে নাই বা পারেন, কিন্তু অসম্মান করবেন না প্লিজ। মেহেরিমার কথায় কিছুটা শান্ত হলো আরাব। ওর থেকে কিছুটা দূরে গিয়ে ব্যান্ডেজ দেয়া হাতে দেয়ালে ঘুষি মারল। মুহূর্তেই হাত থেকে গড়গড় করে রক্ত ঝরতে লাগলো। সেদিকে কোনো হুঁশ নেই আরাবের। মেহেরিমা কাঁপা কাঁপা সুরে বলে উঠল, রক্ত? নিজের হাতের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি উপহার দিল আরাব। তুমি কেবল আমার হাতের রক্তটাই দেখছো এখন, কিন্তু তুমি কি জানো আমার বুকের ভিতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কতটা রক্তক্ষরণ হচ্ছে আমার? জানো না, জানতেও চাইছো না, হয়তো চাইলেও পারবে না। দেখুন, আপনি শান্ত হন। শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি লাভ মিছিমিছি আমায় দোষারোপ করে? নিজের মাথায় যেটুকু বুদ্ধি আছে সেগুলো ঠান্ডা মাথায় খরচ করে দেখুন তো আপনি যা বলছেন তা কি হওয়ার নাকি হওয়ার নয়। কাউকে কোনো কিছু নিয়ে দোষারোপ করার আগে তার সম্পর্কে 10 বার জানুন, তাকে বুঝুন। তারপর যদি মনে হয় তাকে দোষারোপ করার যোগ্য, তখন না হয় করবেন। আমার সম্পর্কে আপনি আমাদের এলাকায় খোঁজ নিন, দেখুন তারা কি বলে। তারা যদি বলে আমি ওই টাইপ মেয়ে বা আমি প্রেগনেন্ট, তখন আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। তোমাকে দেখলে যতটা সহজ সরল মনে হয়, তুমি ততটাই জটিল প্রকৃতির মানুষ। সবসময় নিজেকে একটা খোলসের ভিতরে রাখতে পছন্দ করো। তোমাকে চেনা হয়ে গেছে আমার, কিন্তু তুমি আজ যেই ক্ষতিটা করলে সেটার জন্য একদিন তোমাকেই পস্তাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি হাতটা ব্যান্ডেজ করে নিন, রক্ত ঝরছে। ঝরতে দাও। জানো আমি ব্যর্থ। আজ সারা জীবনের মতো ব্যর্থতার খাতায় নাম উঠে গেল আমার, যেখান থেকে কখনো আমার নামটা মুছতে পারবো না আমি। তুমি এটা না করলেও পারতে মেহরিমা। খুব কি ক্ষতি হয়ে যেত ও থাকলে? হ্যাঁ আমি জানি লোকে 10টা কথা বলতো, তোমাকে অপমান করত, কিন্তু তোমার ভালোবাসার উপর ভরসা ছিল না। তোমার একবারও মনে হয়নি কেউ তোমাকে কিছু বলার আগেই সবার মুখ বন্ধ হয়ে যাবে? দেখো, তোমাকে বিয়ে করে আমি সবার মুখ বন্ধ করে দিয়েছি, যাতে কেউ তোমার দিকে আঙুল তুলতে না পারে। হ্যাঁ, তোমাকে খুঁজে পেতে একটু সময় লেগেছে আমার, কিন্তু বিশ্বাস হারাইনি আমি। বিশ্বাস করতাম তুমি ওর কিচ্ছু হতে দেবে না, কারণ তখন আমিও জানতাম নিজের থেকে ওকে বেশি ভালোবাসো তুমি। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবই সময়ের প্রয়োজন মাত্র। আচ্ছা, আপনি যে এতগুলো বলছেন কিসের উপর ভিত্তি করে বলছেন? আমি আপনাকে চিনি না, অথচ আমি আপনার বাচ্চার মা। আপনি কি কোনো জিন যে আমার স্বপ্নে আসতেন, আমাকে ভালোবাসতেন? তা নন তো। তাহলে কেন এই ভিত্তিহীন কথাগুলো বলছেন? আপনি জানেন আমি সব থেকে বেশি কাকে ভালোবাসি? জানি মেহরিমা, জানি। তবু আজ তোমার মুখ থেকে শুনতে চাই আমি। বুঝতে পারছি হয়তো ফ্যামিলির চাপে তুমি এটা করতে বাধ্য হয়েছ, কিন্তু তবুও তোমাকে ক্ষমা করব না। মেহরিমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে আরাব। তখনই মেহরিমা বলে, জানেন না তাই তো? আমার বাবা মাকে আপনি এইটা জানেন কি? বাবা মা যেমন সন্তানের ক্ষতি চায় না, তেমনি সন্তানও চায় না তাদের কোনো ক্ষতি হোক। আমি আপনাকে আমার সেই বাবা মার দিব্যি খেয়ে বলছি আমি প্রেগনেন্ট ছিলাম না। এবার অন্তত বিশ্বাস করুন। আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার ভাবুন। আপনার কথায় কোনো যৌক্তিকতা নেই, কিন্তু আমার কথায় আছে। মেহরিমের কথায় কোনো ভাবান্তর হলো না আরাবের মধ্যে। কোনো প্রতিক্রিয়াই নেই, যেমন ছিল তেমনই বসে আছে।
মেহেরিমা বুঝতে পারছে আরাবকে কথা বলে কোনো লাভ হবে না। সে মনে মনে বলে, আচ্ছা উনি কি সত্যিই পাগল হবে হয়তো, না হলে এমন আচরণ করেন কেন উনি? আচ্ছা এই নিয়ে কি নাদিরাকে প্রশ্ন করতে পারি? এভাবে কেটে গেল বেশ কিছুদিন। প্রয়োজন ছাড়া এখন মেহেরিমার সাথে খুব একটা কথা বলে না আরাব। সকালে অফিস যাওয়ায় রাত্রে এসে খেয়ে শুয়ে পড়ে। এই কদিন বাচ্চার ব্যাপারটা একেবারে ধামাচাপা পড়ে গেল, যার কারণে অনেকটা বেটার ফিল করছে মেহেরিমা। তবে একটা জিনিস লক্ষণীয়, ওর সাথে এখন খারাপ আচরণ করে না আরাব। বাসায় ফিরেও কেমন একটা দুশ্চিন্তা নিয়ে ঘুরে, প্রায় একা একা কি যেন বিড়বিড় করতে থাকে। তাছাড়া রামির সাথে কোনো ফোনে বাসায় কি যেন ফুসুর ফুসুর করে, মেহেরিমাকে দেখলেই দুজনে চুপ যায়। নজর এড়ায়নি মেহেরিমা। এটা নিয়ে কখনো জিজ্ঞেসও করা হয়নি আরাফকে। হয়তো ওদের পার্সোনাল কোনো কথাবার্তা হবে বলে, যা শোনার প্রয়োজন নেই মেহেরিমার। হঠাৎ একদিন মেহেরিমার কাছে এসে ওর বাবার নাম জানতে চাইল আরাফ। ওর এমন প্রশ্নে চরম আশ্চর্য মেহেরিমা। হঠাৎ ওর বাবার নাম নিয়ে পড়ল কেন আরাফ? ওর দিকে হতবিহ্বল চোখে তাকিয়ে আছে মেহেরিমা। শার্টের হাত ফোল্ড করতে করতে আবারও বলে উঠল আরাফ, আমি জানতাম কিন্তু এখন ভুলে গেছি। কি যেন নাম তোমার বাবার? আকাশ আহমেদ। ও, আই নো। আচ্ছা ভালো করে দেখে বলো তো, তুমি এনাকে চিনো কি না, বা কোথাও দেখেছো এরকম টাইপ কিছু? বলেই আরাফ ফোন এগিয়ে দিল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকালো মেহেরিমা। ইয়াং সুদর্শন একজন যুবক, মুখে এক গালে হাসি নিয়ে গাড়ির সাথে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। চেহারায় কোথাও যেন আরাফের সাথে ছেলেটার কিছুটা মিল আছে। মেহেরিমা কিছুক্ষণ পিকটা পর্যবেক্ষণ করে বলে উঠল, না আমি চিনি না ওনাকে। ওকে, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ছেলেটাকে। আর ওর ছবি তোমাকেই বা দেখালাম কেন আমি? বিস্মিত হয়ে তাকিয়ে আছে মেহেরিমা। আরাফ কি করে জানলো, এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে মেহেরিমার মাথায়। আরাফ আবারও বলে ওঠে, কি তাই তো? হুম। ও হলো নীলাভ, নাদিরার ভাই। বয়সে আমার বড়, তবে আমরা সমবয়সী। তোমাকে দেখানোর উদ্দেশ্য এটাই, যেহেতু তুমি এখন এই বাড়ির সদস্য, তাই সবার সাথে তোমার পরিচয় থাকা উচিত। ভেবেছিলাম নাদিরা ওকে তোমায় দেখিয়েছে, কিন্তু এখন দেখছি না, দেখায়নি। আচ্ছা তুমি শিওর তুমি ওকে চিনো না? ভেবে বলো। মেহেরিমা ভালোভাবে মনে করার চেষ্টা করে বলল, আচ্ছা কিছুদিন আগে হাইওয়ে থেকে একটা ছেলেকে তুমি হসপিটালে অ্যাডমিট করেছিলে, মনে আছে তোমার? মেহেরিমার মাথায় চাপ দিতেই মনে পড়ে গেল আর বলল, আমার মনে আছে তো। এটা কি ভোলার কথা নাকি? জানেন একদিন আমি আর রাফি মিলে একটা ছেলেকে হাইওয়েতে পাই। রক্তাক্ত কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল ওনার। তারপর ওনাকে নিয়ে অ্যাডমিট করি এবং ওনার ফর্ম ফিল আপ করে রাফি তাড়াহুড়োয় চলে আসি। সামনে আমাদের বিয়ে, তাই নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চাইনি। তারপর কোনো খোঁজ নেইনি, মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। তবে এটা মনে আছে ডক্টররা বলে দিয়েছিল বাঁচার চান্স নেই। আচ্ছা এটা আপনি জানলেন কি করে? কারণ ওই ছেলে আর কেউ নয়, নীলাভ ছিল। ওই দিন তোমার কল্যাণেই আজও জীবিত। যদি ওকে ওই সময় হসপিটাল না নিয়ে যেতে তাহলে হয়তো। আচ্ছা উনি এখন কোথায়, মানে বেঁচে আছেন তাই তো? তাহলে বাসায় নেই কেন? বেঁচে আছে, কিন্তু এখন একটু অসুস্থ, হসপিটালে আছে। কয়েকদিনের ভিতরেই বাড়ি ফিরে আসবে। ও মাই গড, যাক বেঁচে আছেন। আচ্ছা ওনার এই অবস্থা হলো কি করে? বলবো, সময় হলে সব বলবো। আচ্ছা মেহেরিমা, তুমি যদি জানতে পারো আমি না জেনে তোমার উপর অন্যায় করেছি, তখন কি আমাকে ক্ষমা করতে পারবে তুমি? আরাফের কথায় সেই লেভেল শকড মেহেরিমা। কি বলছে আরাফ? মানে? না কিছু না, বাদ দাও। তোমাকে কিছু কথা বলবো, জানি না কথাগুলো কিভাবে নেবে তুমি, তবুও আজ বলতে হবে আমায়। কিসের কথা বলছেন আপনি? বলবো, কিন্তু তার আগে এক কাপ কফি দিতে পারবে আমায়? এই প্রথম এমন শীতল কণ্ঠে মেহেরিমার কাছে কিছু চাইল আরাফ। তা দেখে মেহেরিমা মনে মনে ভাবে, লোকটা দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। আগের মতো রাগ দেখান না উনি।
বেশিরভাগ সময়ই চুপচাপ থাকেন। ওনার এই বদলের কারণটা অজানা আমার। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। গন্তব্য রান্নাঘর। সেখানে গিয়ে কফি বানাচ্ছি, তখনই তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। ওনাকে বেরিয়ে যেতে দেখে দরজা আটকে সোফায় বসে টিভি দেখতে লাগলাম আমি। নাদিরা বাসায় নেই, আন্টিও কোথাও একটা বেরিয়েছেন। টিভি দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গিয়েছিল টেরই পাইনি আমি। হঠাৎ কলিং বেলের ডাকে ঘুম ভাঙলো আমার। এই সময় কে আসলো? অসহ্যকর। নিশ্চয়ই উনি ফিরেছেন। কলিং বেল বেজে চলেছে অনবরত। দরজা খুলবে মাত্র কয়েক সেকেন্ড দেরি হয়েছে মেহেরিমার, তার মধ্যেই এত ডাকাডাকি দরজা খুলেই। আরে আপনি এতবার বেল বাজাচ্ছেন কেন? মাত্র 30 সেকেন্ডে 30 বার? আল্লাহ গো। কথাগুলো বলেই দরজার সামনে থাকা মানুষটার দিকে তাকালো মেহেরিমা। দরজার সামনে থাকা মানুষটাকে দেখে হাই ভোল্টেজের শক খেলো মেহেরিমা। ধুর, কাকে কি বকছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, মোটামুটি ওর বয়সেরই হবে। গায়ের রং মেহেরিমার মতোই বা একটু ফর্সা হবে। হাইট একদম মেহেরিমার মতোই। এ কি, ইনি কে? জিব্বায় কামড় কেটে কাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম আমি? মানে আমতা আমতা করে মেহেরিমা বলে, সরি, আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড এসেছে। ও, মেয়েটা মিষ্টি একটা হাসি উপহার দিয়ে আবারও বলে, ইটস ওকে, নো প্রবলেম। পেছন থেকে রামিম বলে ওঠে, হ্যাঁ, তোমার হাজব্যান্ড আছে, তবে কিছুটা পেছনে। যদি জারিটা আরবের প্রাপ্য ছিল, কিন্তু ব্যাড লাক এখনও নিয়ে নিল। বলেই হাসতে লাগলো রামিম। একটু পর পেছন থেকে সামনে এলো আরাফ। দরজা ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো মেহেরিমা। ওরা তিনজনে ঢুকে পড়ল রুমে। একটাই প্রশ্ন মেহেরিমার মনে, মেয়েটাকে ওনাকে আনতেই কি হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিলেন উনি? মেয়েটাকে সোফায় বসিয়ে মেহেরিমাকে উদ্দেশ্য করে বলল আরাফ, শোনো, ওকে তোমার একটা 3 পিস দাও, ফ্রেশ হয়ে আসুক, তারপর খেতে দিও। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। আমাদের পাশের রুমটায় ওর থাকার ব্যবস্থা করে দাও। আরাবের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেহেরিমা। তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলে আরাফ, ডোন্ট ওয়ারি, এখন তুমি সেফ, ভয় পেও না। আর কেউ চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে লাঞ্চ করব। মেয়েটা কাঁদো কাঁদো স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া, আপনি না থাকলে হয়তো আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই উপকার কোনোদিনও ভুলবো না আমি। উপকার আর কোথায় করলাম বলো? যা আমার অনেক দিন আগে করার কথা ছিল তা আজ করেছি। অনেক দেরি হয়ে গেল। আমার জন্য অনেক সাফার করেছো তুমি। তোমাকে উদ্ধার করে এখন একটু শান্তি লাগছে আমার। তবে অপরাধ বোধেও ভুগছি। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। জানি না এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো আমি। শেষের কথা মেহেরিমার দিকে তাকিয়ে বলল আরাফ। তখন মেয়েটা বলে, না ভাইয়া, এতে আপনার কোনো দোষ নেই। মানুষ মাত্রই ভুল। যা ভুল করেছেন সেটা এবার শুধরে নিন। আচ্ছা যাও, আর কান্না নয়, এবার থেকে হাসি খুশি থাকবে, বুঝেছো? আরাবের কথায় মুখে হাসি ফুটল মেয়েটির। হাসি মুখে বলল মেয়েটা, হ্যাঁ ভাইয়া, এবার থেকে আমাকে ভালো থাকতেই হবে। ভালো থাকবো আমি। এই তো গুড গার্ল। আচ্ছা যাও। মেহেরিমা হ্যাবলার মতো তাকিয়ে ওদের কথাবার্তা শুনে চলেছে। কথা শুনে যা বুঝতে পেরেছে মেয়েটার কোনো বিপদে ছিল, আর সেখান থেকেই ওকে উদ্ধার করে নিয়ে এসেছে আরাফ। কিন্তু মেয়েটা আরাফকে ভাইয়া বলছে, তাহলে মেয়েটা ওনাদের চেনা কেউ? ভাবনার রাজ্যে পাড়ি জমিয়েছে মেহেরিমা। তখন কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। মেহেরিমার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আরাফ। মাথা নাড়িয়ে কিছু না বলে মেয়েটাকে নিয়ে ওদের পাশের রুমে চলে গেল মেহেরিমা। মেয়েটাকে ওখানে রেখে রুম থেকে কয়েকটা 3 পিস এনে ধরিয়ে দিল ওর হাতে। মেহেরিমার সাথে কোনো কথা না বলে টুপ করে ওয়াশরুমে ঢুকে গেল মেয়েটা। ওকে রেখে ড্রয়িং রুমে গেল মেহেরিমা। আবারও দুই বন্ধুর মিলে কি যেন ফুসফুস করছে। এবারও মেহেরিমাকে দেখে থেমে গেল ওরা। আজকের ব্যাপারটা খুব খারাপ লাগছে মেহেরিমার, তাই বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনারা কি এত কথা বলেন বলুন তো? আমাকে দেখলেই চুপ, আমার কথা তাই তো?
মেহেরিমার কথা শুনে ভুবন ভুলানো হাসি দিয়ে রামিম বলে ওঠে, আমার কথা হতে যাবে কেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল, ওইগুলোই বলছিলাম আর কি, আর কিছু না। হুম, আচ্ছা মেয়েটাকে? সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল আরাফ। চাচিমা আর নাদিরা আসুক, সবাইকে একসাথে বলবো। চলো রামিম, আমার রুমে চলো। আর তুমি খাবার রেডি করো, আর দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। বলেই হনহন করে চলে গেল আরাফ। ওর পেছন পেছন তাড়াতাড়ি করে রামিমও গেল, যেন মেহেরিমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্যই এত তাড়া ওদের। ওদের যাওয়ার দেখে মেহেরিমা আওড়ালো। কি তালগোল পাকাচ্ছেন কে জানে। সন্ধ্যার পর সবাই মিলে বাসার ছাদে বসে আছে। চাচিমা আর নাদিরাও ফিরে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে এই মেয়েটা ঘুমিয়ে গেছে, এখনো জাগেনি। মেহেরিমা ডাকতে চেয়েছিল কিন্তু বারণ করে দিয়েছে আরাফ। ও অনেক টায়ার্ড, তাই রেস্ট প্রয়োজন। রামিমও আছে এই আড্ডায়, একমাত্র আরাফই নেই। মেয়েটার সম্পর্কে এখনো কেউ কিছু জানে না। চাচিমাও আরাফকে জিজ্ঞেস করেছে, কিন্তু ওর সম্পর্কে এখনো কিছু বলেনি আরাফ। এদিকে মেয়েটাকে নিয়ে কৌতূহলের শেষ নেই মেহেরিমা। নিজের কৌতূহল মেটানোর জন্য রামিমকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ওই মেয়েটাকে কোথায় পেলেন? মুখ দেখে মনে হয়েছিল খুব বিপদে পড়েছিল। আচ্ছা, ওর সাথে কি হয়েছিল? মেহেরিমার প্রশ্ন শেষ হওয়ার আগে চেয়ারে বসতে বসতে বলে উঠল আরাফ, ওয়েট, আমি বলছি। তাই বলো, আমারও এটা জানা প্রয়োজন। কে এই মেয়ে? তুমি ওকে কোথায় পেলে? আর ও আমাদের সাথেই বা থাকবে কেন? চাচিমা, সব বলছি আমি। মেহেরিমা, আজকে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তুমিও তোমার অজানা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হয়তো সব কিছু জানার পর আমাকে ক্ষমা করতে পারবে না তুমি, কিন্তু কি করব বলো, ভুল করেছি। সবটা শুনে যদি পারো ক্ষমা করে দিও। আরাবের কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না মেহেরিমা। ওই মেয়েটার সাথে ওর অজানা প্রশ্নের সম্পর্ক কি? আচ্ছা, মূল কথায় যাওয়া যাক। নাদিরা নীলাভ ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম মনে আছে তোর? আরাবের কথায় ভ্রু কুচকে গেল নাদিরার। মাথায় টোকা দিয়ে বলে উঠল, মনে পড়েছে, মেহেরু। যদিও পুরো নামটা ভাইয়ের মুখ থেকে কখনো বার করতে পারিনি, আমি তাই এইটুকুই জানি। নাদিরার কথা শেষ হওয়ার সাথে সাথে ওর বলে উঠল, আরাফ, মেহেরু, সেই মেয়েটা না, যার জন্য আমার ছেলে মৃত্যু সজ্জায় ছিল, যে তার উডবি হাজবেন্ডকে নিয়ে আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল? চাচিমা, আর আজকে আমাদের বাসায় যে এসেছে সে হলো নীলাভের সেই মেহেরু। আরাবের কথা শুনে খুব রেগে গেল। পরে চাচিমা তিনি ক্ষিপ্ত সুরে বলে, এক্ষুনি ওই রাক্ষসীটাকে আমার বাসা থেকে বের করে দাও আরাপ। ওর জন্যই আমার ছেলেটা মরতে মরতে বেঁচে উঠেছে। আজ এতগুলো দিন আমার ছেলে হসপিটালের বিছনায় শুয়ে আছে, আর তুমি কিনা সেই মেয়েকে আমাদের বাসায় এনে রেখেছো। চাচিমা, শান্ত হও। এতে ওর কোনো দোষ নেই। ও সত্যি নীলাভকে ভালোবাসে। আমরা না জেনে ওকে ভুল বুঝেছি। তুমি জানো এই কটা দিন ও কতটা কষ্টে ছিল? জানো না? ওর বাবা যখন নীলাভ আর ওর সম্পর্কের কথা জানতে পারে, তখন নীলাভকে ওকে ছেড়ে দেওয়ার কথা বলেন, কিন্তু নীলাভ শোনেনি। বারবার ওর বিয়ে ঠিক করেছেন, সেই সব কয়টা বিয়ে নীলাভ ভেঙে দিয়েছে, যার কিছুই জানতাম না আমরা। যখন কোনোভাবেই মেহেরুর কাছ থেকে ওকে সরাতে পারছিলেন না, তখন নীলাভকে মেরে ফেলার প্ল্যান করেন উনি। সেই প্ল্যানের কিছুই জানতো না মেহেরু, কিন্তু নীলাভকে মারার সময় ওরা এটা বলে যে মেহেরুর সাথে অসভ্যতা করার কারণে, ওই প্রেগনেন্টের ব্যাপারটার কারণে ও বলেছে নীলাভকে মেরে দিতে। এরপর নীলাভকে মেরে হাইওয়েতে ফেলে দেয় ওরা। সেখান থেকে ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় মেহেরিমা। মেহেরিমা। চাচিমা অবাক হয়ে বলে উঠলেন, মেহেরিমা? ওই নীলাভকে বাঁচিয়েছে। অবাক হয়ে ওদের কথা শুনে চলেছে মেহেরিমা। এর মধ্যে এত কিছু হয়ে গেল। ইস, লোকটা কতটা কষ্টটা না সহ্য করেছে। কিছুটা থেমে আবারও বলতে শুরু করলেন উনি। সেদিন মেহেরিমা নীলাভকে অ্যাডমিট করে চলে আসার পর হসপিটালে পৌঁছাই আমি। তখনও সেন্সলেস ছিল নীলাভ। আমি পৌঁছানোর কিছুক্ষণ পর সেন্স ফিরে আসে ওর। তখন ওকে ওটিতে শিফট করার আগে আমার হাত ধরে বলে, ফ্ল্যাশব্যাক। ভাই, আমি হয়তো আর বাঁচব না।
কিন্তু কিছু কথা জানা প্রয়োজন তোর। আমার এই অবস্থা কেন, কারা করলো, কেন করলো, সবকিছু তোর জানা প্রয়োজন। আমি একটা মেয়েকে ভালোবাসি, নাদিরা জানে ব্যাপারটা। এতদিন জানতাম মেহরুও আমাকে ভালোবাসে, কিন্তু আজ জানতে পারলাম ও আমাকে ভুলে নিজের বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করছে। ভাই, ও আমার সাথে ছলনা করেছে, ঠকিয়েছে আমায়। সব মেয়েরাই লোভী, তার প্রমাণ পেয়ে গেছি আমি। শুনেছি আবার থেকে এস্টাবলিশ ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, যার কারণে আমাকে ভুলে গেছে। তাই এখন আমাকে মেরে ফেলার জন্য ওর বাবাকে বলেছে, কারণ ও জানে আমি থাকতে ওর বিয়ে পৃথিবীর কারোর সাথে হতে দেব না আমি। তাই আমাকেই রাস্তা থেকে সরিয়ে দিল। আমরা যে একে অপরকে ভালোবাসি আগে থেকেই ওর বাবা ব্যাপারটা মানতে পারেনি, তাই ওকে ছাড়ার জন্য আমাকে নানাভাবে হুমকি দিয়ে এসেছেন, কিন্তু আমি পিছু হটিনি। এখন মেহেরু প্রেগনেন্ট, আমার রুমে ওর প্রেগনেন্সি টেস্টের রিপোর্টও রয়েছে। ওই সন্তানকে তুই বাঁচিয়ে রাখিস প্লিজ। তুই আমায় কথা দে, ওর কোনো ক্ষতি হতে দিবি না। যেভাবেই হোক ওকে পৃথিবীর আলো দেখতে দিবি। জানিস, মেহেরুও ওর আগমনে অনেক খুশি হয়েছিল, অনেক স্বপ্ন দেখেছিল ওই বাচ্চাটাকে নিয়ে, কিন্তু এখন জানি না কি হলো ওর। আর একটা কথা, ওকে জন্ম দেওয়ার পর মেহেরু যা চায় তাই ওকে করতে দিস, আটকে রাখিস না। আর আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করিস প্লিজ। তুই কিচ্ছু চিন্তা করিস না ভাই, কিচ্ছু হবে না তোর, আর তোর সন্তানেরও কিচ্ছু হতে দেব না আমি। নীলাভের অবস্থা দেখে চোখের পানি চলে এসেছে আরাবের। চোখের পানি ফেলতে ফেলতে বলে, এতদিন আমাদের কেন জানাসনি ভাই, তাহলে এসব কিছুই হতো না। আমাকে মিথ্যা আশ্বাস দিস না। আমি জানি আমার সাথে কি হতে চলেছে, তোকে না জানিয়ে ভুল করেছি। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো না। কথা বলতে খুব কষ্ট হচ্ছে রে ভাই, গলায় জড়িয়ে যাচ্ছে বারবার, চোখগুলো বুজে আসছে, আর চেয়ে থাকতে পারছি না। ভাই, তুই আমার বাচ্চাটাকে বাঁচাবি তো? বাঁচাবো, তোকে কথা দিচ্ছি আমি। আচ্ছা, মেয়েটার নাম কি, বাসা কোথায়, ওর কোনো ছবি আছে তোর কাছে? ওর নাম মেহেরু, উত্তরায় থাকে। সামনের মাসের 12 তারিখ ওর বিয়ে। আমার ফোনে ওর অনেকগুলো ছবি ছিল, কিন্তু ওরা ভেঙে দিয়েছে। আর একটা কথা, ওর সাথে আমার বর্তমানে আর কিছু বলার আগেই আবারও সেন্সলেস হয়ে যায় নীলাভ। তারপর আর চোখ খুলেনি। আমি চিৎকার করে পাগলের মতো ওকে ডেকেছি, কিন্তু সেই ডাক ওর কান পর্যন্ত পৌঁছায়নি। কি ভয়ঙ্কর সেই দিনগুলি, এখনও মনে হলে শিউরে উঠি আমি। এরপর কেটে গেছে অনেক দিন। এখন নীলাভ অনেকটাই সুস্থ, কয়েকদিন পর বাড়িও ফিরে আসবে, কিন্তু সেই মেহেরু যাকে খুঁজে বার করা কঠিন হয়ে পড়েছিল আমার জন্য, শুধুমাত্র একটা নাম আর উত্তরায় থাকে এইটুকুই জানতাম আমি। এইটুকু দিয়ে কি আর মানুষ খোঁজা যায়? কিন্তু তাও হাল ছাড়িনি, আমার সব লোক লাগিয়ে খুঁজে চলেছি। পুলিশও তদন্ত করে কিছু বলতে পারিনি। 2 দিন পর রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারি একটা মেয়ে তার হবু বরকে নিয়ে নীলাভকে অ্যাডমিট করে গেছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি। প্রচণ্ড রকমের তাড়াহুড়োয় ছিল তারা। অ্যাডমিট ফর্মে দেখতে পাই মেয়েটির নাম মেহরিমা নূর। তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসি। নীলাভের রুম থেকে তন্ন তন্ন করে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট বের করি, আর সেখানেও পেশেন্টের নাম মেহরিমা। ব্যাস, জটলাবাদে ওখানেই। হসপিটালের লিস্টের মেহরিমা আর প্রেগনেন্সি রিপোর্টের মেহরিমা আমার কাছে মনে হয়েছিল একই। আমি এটা ভেবেই নেই, যেহেতু উডবি হাজব্যান্ড নিয়ে এসেছিল, সেহেতু মেয়েটি নীলাভের গার্লফ্রেন্ড মেহরুই ছিল। তারপর একজন আর্টিস্টকে ডেকে এনে রিসেপশনিস্টের দেওয়া বর্ণনা অনুযায়ী মেয়েটির ছবি আঁকাই। সেই ছবিটা আর কারণ নয়, মেহরিমারই। চুপচাপ আরাবের কথাগুলো শুনছে মেহেরিমা। সবাই বেশ চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। সবার দৃষ্টি এখন আরাবের উপরে স্থির। কিছুক্ষণ শ্বাস টেনে আবারও বলতে লাগলো আরাফ, আমার সব লোক লাগিয়ে দেই উত্তরার অলিতে গলিতে। 12 তারিখ কোনো মেহরিমার বিয়ে সেটা জানার জন্য। এরপর খুঁজে পাই মেহরিমাকে, হ্যাঁ, বর্তমানে যে আমার স্ত্রী সেই মেহরিমা নূরকে। ভাইয়া, তার মানে তুই মেহরু ভেবে বৌমনিকে? নীলাভের অবস্থা তখন খুব খারাপ ছিল, কোমায় চলে গিয়েছিল ও। ডক্টর এটাও বলে দিয়েছিল ওর বাচ্চার আশা একদম নেই বললেই চলে। তাই বাচ্চাটাকে পৃথিবীর সামনে নামহীনভাবে আসতে দিতে চাইনি। আর ওর বাবার উপরে রাগ থাকায় ওর বাবাকে কিডন্যাপ করে মেহরিমাকে বিয়ে করি আমি। ভেবেছিলাম নীলাভের কথা মতো বাচ্চা জন্মানোর পর ওকে ডিভোর্স দিয়ে দেব। আর যদি এর মধ্যে নীলাভ সুস্থ হয়ে যায়, তখন মেহরু ওর সাথে থাকতে চাইলে থাকবে, সেটা ওদের সিদ্ধান্ত।
মেহেরিমাকে কিছু খুলে বলতে চাইনি, যেহেতু আমি নীলাবের কিছু হই জানে না, সেহেতু নীলাবের পরিচয় দিতে চাইনি। তাই এই ব্যাপারে কখনোই ওর সাথে কথা বলিনি। আমি চেয়েছিলাম নীলাবের সাথে অন্যায়ের প্রত্যেকটা আঘাতের বদলা নিতে, কিন্তু পারিনি। বারবার হিংস্র হতে গিয়েও কোথায় যেন আটকে গেছি। কিন্তু ওর রোজকার ব্যবহার অবাক করতো আমায়। যখন কনফিডেন্টলি বলতো ও প্রেগনেন্ট নয়, তখন কিছুটা সন্দেহ হতো আমার। প্রথমে ব্যাপারটা নজর না দিলেও পরে ওর আচার ব্যবহার আমাকে বাধ্য করে ভাবতে, কোনো ভুল করে ফেলিনি তো আমি। আমার ধারণার সাথে রামিমও একমত জানায়। তাই আবারও মেহেরুর খোঁজ শুরু করি। নীলাভের বন্ধুদের সাথে এই নিয়ে কথা বলি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। অবশেষে নীলাভের এক বান্ধবীর কল্যাণে ওর সম্পর্কে জানতে পারি। সে মেহেরুর ঠিকানা দেয় এবং জানায় যে 12 তারিখ ওর বিয়ে হওয়ার কথা ছিল। তার 2 দিন আগে মেহেরু পালিয়ে ওর কাছে আসে। কয়েকদিন থাকার পর পরশু ওকে ওর বাবা তুলে নিয়ে যায়। বাচ্চার ব্যাপারটা ওর ফ্যামিলি জানতো না, মেহেরু ভয়ে জানায়নি। কিন্তু যখন জানতে পেরেছে তখন অ্যাবর্শনের জন্য অনেক অত্যাচার করে। হসপিটাল পর্যন্ত নিয়ে যায়। সেখানে ডক্টরের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কোনো মতে ওকে বাঁচিয়েছে। সব প্ল্যান রেডি করে ঠিকানা জোগাড় করে দুপুরে রামিম কল দেয়। তখনই ওদের বাসায় গিয়ে আজ ওকে তুলে এনেছি। আর তখনই আরেকটি সত্যি সামনে এসেছে আমার। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে আরাফের দিকে। আর কোনো সত্যি জানতে পেরেছে আরাফ। তখনই আরাফ আবারও বলতে শুরু করে। নীলাভ আর মেহেরু বিবাহিত। নীলাভ আমাকে যে কথাটা শেষে বলেছিল রে, কিন্তু আর বলতে পারিনি, সেটা হলো ওরা লুকিয়ে রেজিস্ট্রি ম্যানেজ করেছিল। আর ওদের ভালোবাসার ফসল ওই বাচ্চা। যেহেতু মেহেরু আমাদের বাড়ির বউ, সেহেতু তেমন ঝামেলা করতে পারেনি। ইজিলি ওকে নিয়ে আসতে পেরেছি। পুলিশ ওর বাবাকে অ্যারেস্ট করেছে। ওনার কৃতকর্মের ফল এবার পাবেন উনি। আরাফের কথা শুনে অবাকের পর অবাক হচ্ছে মেহরিমা। ওকে এখানে আনার পেছনে এত কাহিনী, তার মানে ওর সাথে যা হয়েছে, বিয়ে, প্রেগনেন্ট, সব আরাফের মিস্টেকের কারণে হয়েছে। ওর একটা ভুল, মেহরিমার পুরো লাইফ শেষ। এই হলো মেহেরিমা নূর আর মেহেরু নীলাভের কাহিনী। যেই কাহিনী শুরু হয়েছে মেহেরুকে নিয়ে, আর আমি শেষ করেছি মেহেরিমাকে দিয়ে। শুধু নামটাই এক, মানুষ ভিন্ন। এই সব কিছুর মধ্যে আমাদের উপকার করেও বিনা দোষে শাস্তি পেয়েছে মেহেরিমা। যা ওকে দিয়েছি আমি। অন্যায় করেছি, চরম অন্যায়। জোর করে বিয়ে করেছি। ওর বাবা মার কাছে ওকে খারাপ প্রমাণ করে দিয়েছি। বিয়ে ভেঙেছি, কিন্তু বিয়ে ভাঙার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ রাফি ছেলেটার ক্যারেক্টার ভালো ছিল না। তাই এই জন্য আমি অনুতপ্তও নই। কিন্তু বাকি সবগুলো কাজের জন্য ওর কাছে অপরাধী আমি। আজ ওর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই আমার। কারো জীবন নষ্ট করে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়াটাও নিতান্তই হাস্যকর। তবে এটাও ঠিক, মানুষ মাত্রই ভুল। ভুল করা মানুষের সহজাত প্রবৃত্তি। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। যার ভুল হয় সে মানুষ। যে ভুলের উপর স্থির থাকে সে হলো শয়তান। আর যে ভুলের পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে মুমিন। মেহেরিমার সাথে অন্যায় করেছি, তার জন্য অনুতাপ অনুশোচনায় ভুগছি আমি। যা করেছি একদম ঠিক হয়নি আমার। মেহেরিমা, আমায় করবে তো ক্ষমা তুমি? আরাবের কথা শুনে বাকরুদ্ধ মেহেরিমা। এই মুহূর্তে কি বলা উচিত যেন সেই বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে ও। মাথা পুরো হ্যাং হয়ে আছে মেহেরিমার। ও জানে ক্ষমা মহৎ গুণ। অনেক সময় ক্ষমার অযোগ্য লোককেও ক্ষমা করতে হয় এই প্রত্যাশায় যে আল্লাহ তাআলা আমাকে আমার ক্ষমার অযোগ্য অপরাধগুলোও ক্ষমা করে দেবে। মেহেরিমাকে চুপচাপ থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসলো আরাফের চাচিমা। মাথায় হাত রেখে বলে উঠল, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার মা। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, কিন্তু প্রতিদানে আমরা কি দিয়েছি? বলেই মেহেরিমাকে জড়িয়ে কেঁদে উঠলেন আরাফের চাচিমা। উনাকে জড়িয়ে রেখে চোখের পানি ফেলছে মেহেরিমাও। এতক্ষণ নিজেকে পাথরের মূর্তির ন্যায় রাখলেও এখন নিজেকে আটকাতে ব্যর্থ মেহেরিমা। খুব শব্দ করে কেঁদে উঠল মেহেরিমা। ওর সাথে সুর মিলাচ্ছে চাচিও। অনেকক্ষণ কান্নাকাটির পর মেহেরিমাকে ছেড়ে দুহাতে চোখ মুছে দিলেন চাচিমা। আমি জানি মা, যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু একটা বিয়ে তো আর মুখের কথা নয়। আরাপ তোমার স্বামী, একজন স্ত্রী হিসেবে তুমি কি পারো না তোমার স্বামীর অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে ওকে নিয়ে সুন্দর করে বাঁচতে? আর যদি চাও
তুমি জোর করে হওয়া সম্পর্ক থেকে বেরিয়ে যেতে তাহলে? আরাবের মুখের দিকে তাকিয়ে আর কিছু বললেন না ওর চাচিমা। আমার অনুরোধ থাকলো তোমার কাছে, তুমি ওকে ক্ষমা করে দিও। রামিম নাদিয়ার সবাই এক কথা, আরাফকে যেন ক্ষমা করে দেয়, যেন মেহেরিমা সবকিছু ভুলে ওর সাথে নতুন করে শুরু করে। কিন্তু তা কি আদৌ সম্ভব? সকালে সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল মেহেরিমার, আর মোড়া ভেঙে বিছানায় উঠে হাই তুলে বসলো ও। এরই মধ্যে কেটে গেছে ছয়টি মাস। 6টা মাস হয়তো খুব কম সময়, কিন্তু এই 6টা মাসে মেহেরিমার সাথে ঘটে গেছে অনেক কিছু। আনমনে এসবই ভাবছে, তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল হৃদিতার নাম। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম মেয়েটার বিয়ে পরশু। আজকে ওর বাসায় যাওয়ার কথা আমার। ফোন তুলে ওর ঝাড়ি খাওয়ার আগেই বলে উঠলাম 0.5 ঘন্টার মধ্যে আসছি। আমার কথায় মিষ্টি হাসলো হৃদি। ফোন রেখে ফ্রেশ হয়ে আম্মুকে বিদায় জানিয়ে ভাইয়ার সাথে দিদিতার বাসায় পাড়ি জমালাম আমি। বিয়ে বাড়ি চারিদিকে আত্মীয় স্বজনে ভরপুর। উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো বাড়ির লোকজন। হঠাৎ পেছনে কারোর ডাক পেয়ে থেমে গেলাম। পেছনে তাকিয়ে এমন কাউকে দেখব কখনো ভাবতেও পারিনি আমি। বৌমনি, বলেই মেহেরিমাকে জাপটে ধরল নাদিরা। হালকা হেসে জড়িয়ে ধরল মেহেরিমাও। পটি দেখে নাদিয়ার খুশি যেন ধরছেই না, যেটা ওর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। চোখগুলো খুশিতে চিকচিক করছে ওর। কিছুক্ষণ মেহেরিমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল, তারপর খুলে বসলো ওর কথার ঝুড়ি। জানো বৌমনি, আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। তুমি চলে আসার পর তোমাকে খুব মিস করতাম, এখনো করি। কেন চলে আসলে গো? আচ্ছা, তুমি এখানে কি করছো? আমি আমার বান্ধবীর বিয়েতে এসেছি। আসার ইচ্ছে ছিল না, কিন্তু ওই বান্দরনির কড়া হুকুম ওর বিয়ের 1 সপ্তাহ আগে যেন ওর বাসায় আসি। কিন্তু তা কি সম্ভব? সম্ভব নয়, তাই আজকে এসেছি। ওহ, তাই বলো। তার মানে তুমি রিদিতা আপুর বান্ধবী প্লাস আমার বৌমনি। রিদিতা আপু হলো আমার কাজিন, তাই আমি এসেছি। আম্মু আসতে পারেনি, তুমি তো জানোই ভাবির কথা। এই মাসেই ডেট দিয়েছে, তাই আম্মু ওকে একা ফেলে আসেনি। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। শেষমেশ একটা বাচ্চা আসছে তাহলে আমাদের বাসায়। আচ্ছা নীলাভু ভাইয়া, এখন কেমন আছেন? আরে তুমি তো জানোই না, অবশ্য জানবেই বা কি করে। তুমি চলে আসার পর তো কোনো যোগাযোগ ছিল না আমাদের। তুমি আসার 1 মাস পরই ভাইয়া বাসায় এসেছে। এখন পুরো সুস্থ, ভাবির সাথে চুটিয়ে সংসার করছে। জানো, ওরা খুব হ্যাপিলি দিন কাটাচ্ছে। বাচ্চাটার আগমন নিয়ে খুব এক্সাইটেড ওরা। কবে আসবে সেই চিন্তাই বিভোর। ভাইয়ার যেন তরই সইছে না। ওহ, ভালো তো। বাচ্চা জিনিসটা আমার খুব ভালো লাগে। ওদের ওই ছোট ছোট আঙুল ধরে থাকতে খুব ভালো লাগে আমার। আচ্ছা, আন্টির খবর কি? আম্মু তো ভালোই আছে। জানো, আম্মু আর বৌমনি সব সময় তোমার কথা বলে। ভাবি সব সময় এটা বলে, ওর জন্য সাফার করলে তুমি। আচ্ছা ভাবি, সবার কথা জিজ্ঞেস করলে, কই যার জন্য তোমার আমাদের সাথে পরিচয়, সে আরাফ ভাইয়ার কথা একটিবারও তো জিজ্ঞেস করলে না? আরাফ, এই একটা নাম আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ভালো আছে নিশ্চয়ই, ভালো থাকবেই তো, থাকারই কথা। অতীতের কথা ভাবতেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ওনার কথা আলাদা করে জিজ্ঞেস করার কি আছে? ভালোই আছেন নিশ্চয়ই। তুমি জানো না বৌমনি, ভাইয়া ভালো নেই। তবে এটা আমি তোমাকে বলছি না, সময় হলে ঠিক জানতে পারবে। কি হলো, চলো হৃদির কাছে যাই। আর একটা কথা, আমার যে তোমাদের সাথে একটা সম্পর্ক ছিল, সেটা প্লিজ ওকে বলো না। বুঝতেই তো পারছো, কথাগুলো শুনলে A to Z বলতে হবে। আমি চাই না এগুলো নিয়ে কোনো কথা হোক। আসলে পুরনো কথা আমি আর মনে করতে চাই না। ভাইয়ার কথাটা এড়িয়ে যাচ্ছ? নাদিদার কথায় মেহেরিমায় আমতা আমতা করে বলে। কই না তো, চলো। আমার আবার দেরি হলে হৃদি গাল ফুলিয়ে বসে থাকবে। ওকে চলো। মনে মনে মুচকি হেসে নাদিরা বলে। বৌমনি, এবার তোমার খবর আছে। হৃদিতার কাছে যেতেই গাল ফুলিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিল মেহেরিমাকে। মেয়েটা সত্যি পাগলি। কেন আসতে দেরি হলো সেটা নিয়ে পড়েছে হৃদিতা।
এদিকে দুদিন পর সবাইকে ছেড়ে একা একা ড্যাং ড্যাং করে যে শ্বশুর বাড়ি চলে যাবেন সেটা কিছু না। ওই একদম গাল ফুলাবি না তো, গাল ফুলালে তোর বিয়েতেই থাকবো না বান্দরনি। হৃদিতার সামনে গিয়ে কোমরে দুহাত চেপে রাগী লুকে বলে মেহেরিমা। তখনই মুখে কথা ফুটলো হৃদিতার। ওর হাত ধরে মুখ কাচুমাচু করে বলে উঠল, তুই সত্যি চলে যাবি নাকি? ছাড় আমায়। হৃদিতা করুণ কণ্ঠে বলে, যাস না প্লিজ। কেন যাব না? তুই হাড়ির মতো মুখ করে আমার সাথে কথা বলবি আর আমি তোর বিয়েতে থাকবো? নো ওয়ে বস, আমি আসছি। সরি আর হবে না, এই দা কান ধরছি। বলেই কান ধরল হৃদিতা। ওর এই অবস্থা দেখে হাসতে হাসতে কুটি কুটি মেহেরিমা। আজ বাদে কাল যার বিয়ে সে কিনা কান ধরে দাঁড়িয়ে আছে, হাউ ফানি। ওকে ঠিক আছে, আর কান ধরতে হবে না শাকচুন্নি। ওদের কথার মাঝেই বেজে উঠল হৃদিতার ফোন। ফোন হাতে লজ্জায় রাঙা হাসি উপহার দিল সে। ওর মিষ্টি হাসি দেখে বুঝতে বাকি নেই ফোনটা কার। একগাল লজ্জা নিয়ে মেহেরিমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলতে ব্যস্ত সে। মেহেরিমা অবাক হয়ে দেখে চলেছে হৃদিতাকে আর আপন মনে ভাবে, কতটা খুশি নিয়ে মনের আনন্দে কথা বলছে হৃদি। আজ বাদে কাল যে হবে ওর পৃথিবীর সব থেকে আপন মানুষ। আমার জীবনটাও তো এরকম হতে পারত। গল্পটা পারত সুন্দর কোনো রূপ নিতে, কিন্তু না, তা হলো না। আরাব আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিয়ে নিজের করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করে গেছেন। সেই দিন আমার সামনে দুইটা অপশন রেখেছিলেন তিনি। এক, হয় ওনার সাথে থাকবো, নয় ওনাকে ছেড়ে দিব। তার মধ্যে 2 নাম্বারটাকে মেনে নিয়েছি আমি। অবশ্য মানিনি, মানানো হয়েছে আমায়। এক প্রকার বাধ্য হয়েই মেনে নিয়েছি। পরের দিন সকালে আমাকে নিয়ে আমাদের বাসায় আসেন উনি। তারপর বাবা মাকে সবটা খুলে বলেন। আব্বু আম্মু নিজেদের ব্যবহারে অনুতপ্ত। বিনা দোষে নিজের মেয়েকে ভুল বুঝেছেন ওনারা। কিন্তু সবটা শোনার পর আরাবের ওপর রেগে 2-1টা চড় থাপ্পড়ও বসিয়েছেন আব্বু, কিন্তু তাতে কোনো রিয়াক্ট করেননি উনি, বরং মেনে নিয়েছেন তিনি। ওনার সাথে থাকার ব্যাপারে আমার উপর সিদ্ধান্তের ভার দিয়েছিলেন আব্বু, কারণ জীবনটা আমার, তাই আমার ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন ওনারা। সেই থেকে বদলে গেল আমার জীবন। আরাবের সাথে বা ওর ফ্যামিলির সাথে আর দেখা বা কোনো যোগাযোগ হয়নি আমার। তাই হঠাৎ এখানে নাদিরাকে দেখে অবাক হই আমি। উদাস মনে নিজের জীবন নিয়ে ধ্যানমগ্ন আমি তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আচমকা এমন হওয়ায় চমকে উঠলাম আমি। কি রে, কোথায় হারিয়ে গেছিলি? এতক্ষণ তো ডাকছি, হুঁশ নেই। কিছু না, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তা কি ভাবছিলি? চিচুর কথা বুঝি? হৃদিতার কথায় হালকা হাসল মেহেরিমা। না, তোর জামাইয়ের কথা। এখন তুই থাক, আমি আন্টির সাথে দেখা করে আসছি। সন্ধ্যা 7টা কি 8টা। চারিদিকে আত্মীয় স্বজনই গিজগিজ করছে। এই হট্টগোলের মাথা ধরে গেছে মেহেরিমার। শরীরটাও ভালো লাগছে না। এই সময়ে নিরিবিলি একটু স্পেস চাই। ওর সাথে এই শোরগোল থেকে একটু শান্তিতে থাকতে পারবে মেহেরিমা। বাগানের পাশটায় নীরব থাকায় ওইদিকে হাঁটতে লাগলো মেহেরিমা। হঠাৎ কিছু একটার সাথে পা আটকে পড়ে যাচ্ছিল। তখনই কোমর জড়িয়ে ধরল কেউ। চোখ খিচে বন্ধ করে সামনে থাকা লোকটাকে আঁকড়ে ধরে আছে মেহেরিমা। তখনই কানের কিছু একটা কথা এলো ওর। হেই লেডি, এত কেয়ারলেস কেন তুমি? দেখে মনে হয় এখনও হাঁটতে শিখোনি। বারবার পড়ে যাওয়ার অভ্যাসটা এবার ত্যাগ করো ইয়ার। লোকটার কণ্ঠটা খুব চেনা মেহেরিমার। এমন শীতল মিষ্টি গলা আগেও শুনেছে মেহেরিমা। চোখ খুলে সামনে থাকা লোকটাকে দেখে ওর চোখ ছানা বড়া। হোয়াইট শার্ট, চোখে কালো সানগ্লাস, সিল্কি চুলগুলো বেশ কিছুটা স্থান দখল করে নিয়েছে কপালের। মুখে মিষ্টি হাসি নিয়ে মেহেরিমাকে ধরে আছে আরাফ। ওকে দেখে আনমনে বলে উঠল মেহেরিমা, আপনি? আমি? কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? ধুর ছাড়ুন আমায়, মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি তোমায় ধরে রেখেছি নাকি? সেই কবে ছেড়ে দিয়েছি, তুমি তো আমাকে ধরে আছো। আরবের কথায় চোখ বড় বড় করে
তাকালো মেহেরিমা। নিজেকে একজন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো সত্যি বলছে আরাব। তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেহেরিমা। মেহেরিমা নূর, অনেক দিন পর তোমার সাথে দেখা। এখানে তোমাকে পাবো ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছেন ভালোই আছি। অসুস্থ হলে কি আর বিয়ে বাড়িতে আসতে পারতাম নাকি? আরাফ সানগ্লাস হাতে নিতে নিতে বলে। তাও ঠিক। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ভালোই আছো। বেশ মোটাও হয়ে গেছো ইদানিং। কি আমি মোটা হয়েছি? যেখানে সবাই বলে দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছি, আর উনি কিনা বলছেন আমি মোটা। আর ইউ ওকে মিস্টার আরব? জি। আচ্ছা, তুমি এখানে কেন? বিনা দাওয়াতে নাকি দাওয়াতে এসেছে? আপনি কি আমায় অপমান করছেন? না না, তোমাকে অপমান করার সাধ্য আমার আছে নাকি? জাস্ট মজা করে বলেছি, ডোন্ট মাইন্ড। ওহ, হৃদিতা আমার বান্ধবী। ও আচ্ছা, আমাকে জিজ্ঞেস করলে না তো আমি এখানে কেন? জানার প্রয়োজন নাই, তাই ওকে বাই। বলে এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটলো মেহেরিমা। লোকটাকে কিছুতেই সহ্য হচ্ছে না ওর। গা পিত্তি জ্বলে যাচ্ছে। কেন আরাবের উপর এতটা রাগ হচ্ছে তার কারণটা নিজেও অজানা ওর। এই বিয়েতে আসাই ভুল হয়েছে আমার, মারাত্মক ভুল। এখানে যদি না আসতাম তাহলে না এই রাক্ষস আর না নাদিরার দেখা পেতাম। এতদিন যেভাবে ওদের থেকে বিচ্ছিন্ন ছিলাম তেমনই ভালো ছিলাম। শালা কতগুলো কথা শুনিয়ে দিল। আমি নাকি হাঁটতে শিখিনি। না, আমি হাঁটতে শিখিনি। রোজ তুই আমায় হাত ধরে ধরে হাঁটতে বের হস, খচ্চর কোনানকার।